বাংলাদেশ স্টুডেন্ট নেটওয়ার্ক ফ্রান্স কর্তৃক আয়োজিত আজকের অ্যাডমিশন সংক্রান্ত আমাদের আজকের এই ওয়েবিনারে উপস্থিত আমাদের সম্মানিত হোস্ট এবং গেস্ট ভাইরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের সেশনটি শুরু করছি। শুরুতেই আমি একটু শর্টলি ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। আমি হচ্ছি মিহসান তামিম। আমি কারেন্টলি ফার্স্ট ইয়ার পিএইচডি স্টুডেন্ট, Laboratory of Interaction Dynamic and Laser at French Atomic Energy Commission. আমি গত বছর অক্টোবরে এখানে আমার পিএইচডি শুরু করেছি এবং এর আগে আমি আমার মাস্টার্স করেছি প্যারিস সেকলে ইউনিভার্সিটিতে। আমাদের সাথে উপস্থিত আছে ইনস্টিটিউশন অফ ফিজিক্যাল কেমিস্ট্রির পিএইচডি স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার পিএইচডি স্টুডেন্ট আব্দুল্লাহ আল মাসুম ভাই। উনি এট দ্য সেম টাইম আমাদের এরাসমাস মুন্ডাস স্কলার, সারফেস ইলেকট্রো রেডিয়েশন অ্যান্ড ফটোকেমিস্ট্রিতে উনি মাস্টার্স 1 মাস্টার্স 2 শেষ করেছেন। এখন উনি সেকেন্ড ইয়ার পিএইচডি স্টুডেন্ট হিসেবে আছেন। আমাদের সাথে আছেন ক্যাম্পাস ফ্রান্সের স্কলার জাহিদুল হক ভাই। উনি মাস্টার্স সেকেন্ড ইয়ার শেষ করেছেন ক্যাম্পাস অ্যাজ এ ক্যাম্পাস ফ্রান্স স্কলারশিপ হোল্ডার হিসেবে। সেই সাথে আমাদের সাথে আছেন হাসান মোহাম্মদ রাকিবুল। উনি হচ্ছে ক্রেতা ইউনিভার্সিটিতে মাস্টার 2 স্টুডেন্ট হিসেবে আছে। তো আজকে এই সেশনটা হচ্ছে মোর লাইকলি আমাদের আমরা যারা এখানে ফ্রান্সে এসেছি, আমরা কিভাবে এসেছি এবং আমরা একটু শর্টলি ইন্ট্রোডিউস করতে চাই যে প্রসিডিওর গুলো আমরা আসলে ফলো করে আসছি। তো এই প্রসিডিওর গুলো যখন আমরা আপনাদেরকে সাধারণভাবে যখন তুলে ধরবো তখন আপনাদের জন্য সহজ হবে যে আপনারা আপনাদের কোয়েরি গুলো আরো মোর স্পেসিফিক্যালি আমাদেরকে জানাতে পারবেন। তো তার আগে আমি শর্টলি জাহিদুল হক ভাইকে অনুরোধ করব উনি শুরু থেকে এখন পর্যন্ত কিভাবে কি প্রসিডিওর গুলো ফলো করে স্কলারশিপ নিয়ে উনি আসছেন এখানে, ওনাকে ওনার প্রসিডিওর গুলো সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে জানার জন্য অনুরোধ করব। জি ভাই, মাইক আপনার। ধন্যবাদ তামিম ভাই, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বলেন। আসলে আমার আমার যে প্রসেসটা ছিল সেটা হচ্ছে, আমি তখনও আমি যখন অ্যাপ্লাই করি তখন আমি জানতাম না যে ফ্রেঞ্চ এডুকেশন সিস্টেমে হচ্ছে আপনার M1 M2 কিভাবে কাজ করে। তো এখানে একটা বিশাল জিনিস জানার জায়গা আছে যে M1 M2 জিনিসটা কি। তো আমি তখন না জেনে না বুঝেই জানার আগে আমি ইউনিভার্সিটি প্যারিস সাকলেতে একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে ইউনিভার্সিটি প্যারিস সাকলে অ্যাগ্রো প্যারিস ট্রেক গ্র্যান্ড ইকোলে বা গ্র্যান্ড স্কুলের আন্ডার একটা প্রোগ্রাম, ক্লাইমেট ল্যান্ড ইউজ এন্ড ইকোসিস্টেম সার্ভিস। ওই প্রোগ্রামে অ্যাপ্লাই করি। তো ওই প্রোগ্রামে অ্যাপ্লাই করার সাথে সাথে আমি আইফেল এক্সেলেন্সি স্কলারশিপে অ্যাপ্লাই করি। তো আইফেল এক্সেলেন্সি স্কলারশিপে অ্যাপ্লাই করার পর ইউনিভার্সিটি থেকে আমার ইন্টারভিউ নেয়। প্রোগ্রামের ইন্টারভিউ দেওয়ার পর আমাকে হচ্ছে ওরা নমিনেশন দেয় যে ওকে, ইজ বিং নমিনেটেড ফর আইফেল এক্সেলেন্সি স্কলারশিপ। এরপর আমি অনেকদিন ভুলেই গিয়েছিলাম যে আমার এই অ্যাপ্লিকেশন প্রসেস করা বাকি আছে, বা ওরা ওরা অনেকদিন আমাকে কোনো কিছু জানায়নি। তো হঠাৎ করে একদিন আমাকে এম্বাসির, আমাদের বাংলাদেশ ফ্রেঞ্চ এম্বাসির কালচারাল অ্যাফেয়ার্স ডেলিগেশন থেকে আমাকে একটা মেল দেয় যে তুমি কি আমরা তোমাকে আইফেল এক্সেলেন্সি স্কলারশিপের জন্য নমিনেশন দেওয়া হয়েছিল, তুমি কি ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপটা নিতে চাও কিনা। তো সেক্ষেত্রে আমি ইন দ্যাট টাইম আমি তখনও জানতাম না যে আপনার ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপটা আসলে কি, বা এটার কি অপরচুনিটি আছে, বিকজ এটার ডিটেল কোথাও লেখা বা কোথাও জানা ছিল না সেই সময়। তো আমি ভাবলাম আইফেল এক্সেলেন্সি স্কলারশিপ দিবে না, এটা দিবে, এটা কি ভালো না খারাপ। তো ওটা যাচাই বাছাই করার মধ্যেই আমি বুঝতে পারলাম যে না, এটাও একটা স্কলারশিপ যেটা আমাদের ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য অন্যতম একটা সুযোগ এবং অন্যতম সম্ভাবনাময় সুযোগ একটা। তখন আমি এই স্কলারশিপটা পেলাম এবং আমি আমার মাস্টার্স প্রোগ্রামের জন্য আসলাম, যেটা হচ্ছে সেকেন্ড ইয়ার্স অফ মাস্টার্স। যেহেতু আমাদের 4 বছরের ব্যাচেলর, আমরা মাস্টার্স টু অনেক প্রোগ্রামে মাস্টার্স টুতে আসতে পারি। তো সেক্ষেত্রে আমার এভাবে হচ্ছে মাস্টার্স টুতে আসা এবং গ্রাজুয়েশন শেষ করা। জি ধন্যবাদ। আর এর এর মাঝামাঝিতে আমরা টাইম টু টাইম আমাদের অ্যাটেন্ডিদের থেকে কোশ্চেন নিব। তো আপনারা যাদের অলরেডি কোশ্চেন আছে আপনারা ইন দ্য মিন টাইম হ্যান্ড রাইজ করতে পারেন। আমরা কথা বলার মাঝখানে আপনাদের কোশ্চেন গুলো নিব ইনশাল্লাহ। পরবর্তী ধন্যবাদ জাহিদ ভাই, আপনার
এক্সপিরিয়েন্স গুলো জানার জন্য। তো মোস্ট প্রবাবলি আমাদের একটা কোশ্চেন আছে, আমরা সোমেল ভাইকে এখন মাইক দিতে যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন ছিল জাহিদ ভাইয়ের কাছে যে কেউ যদি ক্যাম্পাস ফ্রান্সের স্কলারশিপ পেতে চায় বা আইফেল এক্সেলেন্সি স্কলারশিপ পেতে চায়, তাহলে কি আগে যে মন মাস্টার আছে সেই মন মাস্টারের মাস্টার্স প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করা লাগবে কিনা, নাকি এটার জন্য ডিফারেন্ট কোনো প্রসিজার আছে? ধন্যবাদ সোমেল ভাই আপনার প্রশ্নের জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে আইফেল এক্সিলেন্সি স্কলারশিপ আলাদা পোর্টাল মেনটেন করা হয়, বিশেষ করে পেরিস ইউনিভার্সিটির জন্য। মানে পেরিস ইউনিভার্সিটির জন্য আইফেল এক্সিলেন্সি স্কলারশিপের আলাদা একটা পোর্টাল আছে। ওই পোর্টালে ঢুকে আপনি প্রোগ্রাম চুজ করবেন, মানে আপনি কোন প্রোগ্রামের জন্য আইফেল এক্সিলেন্সি স্কলারশিপ অ্যাপ্লাই করতে চান। তো অ্যাজ ইউজুয়াল অন্যান্য অন্যান্য স্কলারশিপ গুলোতে যেটা হয় সেটা হচ্ছে আপনি আগে এডমিশন পান তারপরে স্কলারশিপ। তো কিন্তু আইফেল এক্সিলেন্সি স্কলারশিপ হচ্ছে অলমোস্ট অপোজিট। সেটা হচ্ছে আপনি আগেই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, দেন আপনি হচ্ছে এডমিশন পাবেন। সো এখানে আসলে মন মাস্টার্স থ্রুতে অ্যাপ্লাই করতে হয় না আইফেল এর জন্য আর কি। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। জি, আর আমি যদি একটু এটার জন্য ক্লারিফাই করি, একটু অ্যাড করি, আমার মনে হচ্ছে যে এই স্কলারশিপ পাওয়ার পরে হচ্ছে তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে ফ্রান্সের, বিষয়টা এরকম নাকি? না 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 ভাই, আইফেল এক্সিলেন্সি স্কলারশিপ যদি আপনি, ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন আইফেল এক্সিলেন্সি স্কলারশিপে অ্যাপ্লাই করবেন আপনার হ্যাঁ, ফাইলটা ওই পার্টিকুলার প্রোগ্রাম হচ্ছে আপনার ওই ফাইলটা অ্যাসেস করবে, ওই পার্টিকুলার প্রোগ্রাম যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন। আপনি ফার্স্ট ইন্টারভিউটা হচ্ছে দিবেন হচ্ছে আপনার মাস্টার্স প্রোগ্রামের অথরিটির সাথে। তো আপনি মাস্টার্স প্রোগ্রামের অথরিটি যদি আপনাকে অ্যাসেস করে তার মানে হচ্ছে আপনি এই প্রোগ্রামের জন্য এলিজিবল, আইফেল এক্সিলেন্সি স্কলারশিপের জন্য। ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে আপনি পার্টিকুলারলি আচ্ছা। প্রোগ্রাম আগেই চুজ করতে হবে, মানে আপনি কোন প্রোগ্রামের জন্য আইফেল এক্সিলেন্সি স্কলারশিপটা চাচ্ছেন। জি, আরেকটু জানার ছিল আমার যে বিষয়টা, ধরেন আমি মন মাস্টার থেকে একটা মাস্টার্স প্রোগ্রামের অফার লেটার পেলাম, পরবর্তীতে আমি বাংলাদেশের ফ্রেঞ্চ এম্বাসিকে মানে অ্যাপ্রোচ করতে পারবো কিনা যে ওদের কাছে কোনো স্কলারশিপ আছে কিনা এই টাইপের কিছু? আসলে আমরা যখন আসছিলাম তখন অনেক মানে ওই ওই সময়টায় আমাদের বাংলাদেশের ফ্রেঞ্চ এম্বাসির ওয়েবসাইটটা একটু ডিটেলস ছিল। ধরেন আপনার কালচারাল অ্যাফেয়ার্স কে কন্ট্যাক্ট করার নাম্বার গুলো মানে ইমেল গুলো ছিল। বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার, আপনি বাংলাদেশে ক্যাম্পাস ফ্রান্সকে অ্যাপ্রোচ করতে পারেন, যে আপনি বলতে পারেন যে আমি এই 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 ইউনিভার্সিটি থেকে এই সাবজেক্টে স্কলারশিপ এডমিশন পেয়েছি, আমাকে কি আপনারা কোনোভাবে ক্যাম্পাস ফ্রান্স স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য গাইড করতে পারেন কিনা। সো আমার 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 পার্সোনাল ওপিনিয়ন বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বুঝতে পারলাম, অনেক ক্যাম্পাস ফ্রান্স স্কলারশিপ হোল্ডারদের সাথে কথা বলে, সেটা হচ্ছে যদি আপনি এখান থেকে কোনো একটা স্কলারশিপের নমিনেশন পান, ধরেন এটা হইতে পারে আইফেল এক্সেলেন্সি স্কলারশিপ, এটা হইতে পারে আইডিএস স্কলারশিপ, যে কোনো একটা স্কলারশিপ যদি আপনি নমিনেশন পান, সেক্ষেত্রে ক্যাম্পাস ফ্রান্স আপনার ফাইলটা হচ্ছে একটু প্রায়োরিটি দিয়ে দেখে, কারণ আপনি অলরেডি শর্ট লিস্টেড বা আপনি অলরেডি ইভালুয়েটেড থ্রু এ সার্টেন বডি অফ সিলেকশন। তো এই জন্য হচ্ছে আপনার এই জিনিসটা ওদেরকে ইজি করে দেয়। তো আপনি যখন এই এই প্রসেসের থ্রুতে অ্যাপ্রোচ করবেন তখন ওদের জন্য ডিসিশন নিতে বা আপনাকে ইভালুয়েট করা ইজি হয়ে যায়। তো সেক্ষেত্রে এম্বাসিকে কন্ট্যাক্ট না করে ক্যাম্পাস ফ্রান্সকে কন্ট্যাক্ট করাটাই হচ্ছে বেটার, উচিত আর কি। জি ভাই, ধন্যবাদ। বুঝতে পারছি, বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন। আমি মাইক অন করো। সরি, মাই অ্যাপোলজিস। আমরা ধন্যবাদ জানাচ্ছি জাহিদ ভাইকে ওনার প্রশ্ন এবং উত্তরের জন্য। ইন দ্য মিন টাইম আমরা শুনতে চাবো আমাদের হাসান মোহাম্মদ রাকিবুলের থেকে, সে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রসিডিওর গুলো শেষ করেছে এবং এখানে এসছে। তারপর হচ্ছে আমরা পরবর্তী যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন নিব। কোশ্চেন নেওয়ার আগে আরেকটা জিনিস আমরা একটু অনুরোধ করতে চাই, আম, যিনি কোশ্চেন করবেন উনি একটু শর্টলি ওনার নাম এবং উনি কারেন্টলি কি করছেন একটু আমাদের ইন্ট্রোডিউস করলে আমাদের জন্য ভালো হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল হাসান। আমি প্যারিস ইস্পিতাল ইউনিভার্সিটিতে M2 তে আছি। আহ, আমি আহ, আমি স্কলারশিপ স্টুডেন্ট না, সেলফ ফান্ডেড স্টুডেন্ট।
সো সো আমি স্কলারশিপ, আবার যেহেতু কোনো পার্সোনাল স্কলারশিপের হচ্ছে কোনো অভিজ্ঞতা নাই, তো আমি আমার সেলফ ফান্ডের অভিজ্ঞতাটাই শেয়ার করতে চাই। সো যখন আমি আসি 2023-এ, তখন স্কলারশিপ অর সামথিং ফ্রান্সের এডুকেশন সিস্টেম আমার কাছে একটু ধোঁয়াশা ছিল। আমিও জানতাম না। আহ, জাহিদুল ভাই যেমন বললেন যে মাস্টার্স M1 M2 কিভাবে হচ্ছে কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক, বাট ডে বাই ডে আমি এই জিনিসটার সাথে পরিচিত হয়েছি। সো আমি আমার ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করেছি, তখন তখন ওরা M2 তে অ্যাডমিশন নিতে কিনা জানি না, বাট আমি M1 এ অ্যাডমিশন নিয়েছি। তো M1 এ অ্যাডমিশন নেওয়ার দরুন ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করার পরে আমি যেটা করেছি, বাংলাদেশে এম্বাসিতে কন্ট্যাক্ট করেছি। এম্বাসি আমাকে রেফার করেছে ক্যাম্পাস ফ্রান্সের কাছে। তো অফার লেটার পাওয়ার পরে অফার লেটার, অ্যাকোমোডেশন লেটার উইথ অল মাই ডকুমেন্ট, আমি সবগুলো ডকুমেন্ট ফরওয়ার্ড করি ক্যাম্পাস ফ্রান্সকে। ক্যাম্পাস ফ্রান্স আমাকে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়। সেই অ্যাপয়েন্টমেন্টে তাদের সাথে যোগাযোগ করি। ইনফর্মাল একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার। আমি গিয়েছিলাম ফিজিক্যালি জানার জন্য আমাকে কিভাবে প্রসেস করতে হবে। তো ওই দিনই তারা আমাকে বলে যে একটা মেইল করতে তাদের, ওইটা অল ডকুমেন্টস। তো তারা হচ্ছে এরপর আমাকে ফর্মাল একটা ইন্টারভিউ জন্য একটা মেইল, একটা ডেট দেয়। তো ওই ডেটে আমি ইন্টারভিউ দিতে যাই ক্যাম্পাস ফ্রান্সে। ক্যাম্পাস ফ্রান্স আমাকে গাইড করে আহ, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, আহ, কিভাবে হচ্ছে ভিসা প্রসেস কমপ্লিট করতে হবে। তো যেটা ছিল, তখন ইনফরমেশন এতটা অ্যাভেলেবল ছিল না, হয়তো ছিল বাট আমার কাছে আমি পাইনি, অথবা আমি পৌঁছাতে পারিনি। তো আমি ক্যাম্পাস কাউন্সিলের ইনস্ট্রাকশন ফলো করি। আমার ব্যাংক এর মধ্যে আমার ব্যাংকেই হচ্ছে আমার ক্যাম্পাস কাউন্সিল আমাকে যেটা ইনস্ট্রাক্ট করেছিল যে 750 ইউরো পরিমাণ টাকা 12 মাসের জন্য আমার ব্যাংকে শো করতে হবে। তো 750 ইন্টু 12 মাসের যে খরচটা সেটা আমাকে ব্যাংকে শো করতে হবে। সেই টাকাটা আমি ব্যাংকে প্রায় 6 মান্থ, মোর দেন 6 মান্থ আমার ব্যাংকে ছিল, ব্যাংক অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে ছিল। তো ক্যাম্পাস ফ্রান্সের ওই দিন আমার সব ডকুমেন্ট ওনারা একবার ভেরিফাই করলো, চেক করার পরে ওনারা আমাকে বললো যে একটা ফি জমা দিতে। সেটা ছিল ভিসা ফির অর্ধেক, 50%, খুব সম্ভবত 50 ইউরো পরিমাণ টাকা। তখনকার ইউরো রেট হিসেব করলে 7,000, 7,500 টাকা ব্যাংক অফ সাইলনে জমা দিতে বলেছিল। ওই দিনই আমি ব্যাংক অফ সাইলনে জমা দিয়ে আবার ক্যাম্পাস ফ্রান্সে ফিরে আসি। তো ফুল প্রসেস, তারা আমাকে একটা ফর্ম দিয়েছিল, আমি ফর্মটা পূরণ করে সবকিছু জমা দেওয়ার পরে তারা আমাকে একটা ফর্মাল ইন্টারভিউ নিয়েছিল, কেন আমি ফ্রান্সে যেতে চাই, কেন এই সাবজেক্ট চুজ করেছি, আফটার স্টাডি আমি কি করব, এই রিলেটেড কোশ্চেন ছিল। দেন ক্যাম্পাস ফ্রান্স, ওই ইন্টারভিউ শেষে ক্যাম্পাস ফ্রান্স আমাকে জানায় যে উইদিন 3 উইকস আমি একটা মেল পাবো কালচারাল সেকশন থেকে, সেখান থেকে আমাকে আরেকটা ইন্টারভিউ নেওয়া হবে। তো আমার জন্য ওই টাইমটা অনেক টাফ ছিল। আমি জানি না 3 সপ্তাহ কবে শেষ হবে। তো উইদিন মেবি 4 উইকস, নট 3 উইকস, 4 উইকস, তারা আমাকে একটা মেইল করলো যে আমি অ্যাভেলেবল আছি কিনা ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি আহ, আহ, ওদের সিলেক্টেড ইন্টারভিউ ডেটে, টাইমে আমি টাইম দিলাম। ওই ডেটে আমি ইন্টারভিউ দিলাম। মেনলি এখানে কোশ্চেন ছিল যে আমি কেন ফ্রান্সে পড়তে যেতে চাই,
কেন হচ্ছে ফ্রান্স কেন চুজ করেছি, আমি আমার ব্যাকগ্রাউন্ড, আমার স্টাডি, ফিউচার স্টাডি, আমার ক্যারিয়ার প্ল্যান, এইসব বিষয়ে আমার একটা ইন্টারভিউ হয়। তো আহ, এর পরবর্তীতে তারা আমাকে ইন্টারভিউ যখন কমপ্লিট হলো, এরপরে তারা আমাকে ভিসা সেকশনে হচ্ছে ফরওয়ার্ড করে আমার ফাইলটা। তো তখন ফ্রান্স এম্বাসি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য মেইল করতো, যে হাতে 3 সপ্তাহ সময় রেখে তারা 3 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ একটা ডেটে তারা মেইল করতো যে ঠিক আছে, এইটা তোমার ডেট, তুমি এই দিন ইন্টারভিউ দিবা। তার আগে কিছু ডকুমেন্টেশনের প্রিপারেশন ছিল, যেমন অল মাই একাডেমিক ডকুমেন্টস, মাই ফিনান্সিয়াল ডকুমেন্টস, অল টুগেদার আমাকে একটা দোসিয়ার মিন্স ফাইল নিয়ে হচ্ছে ক্যাম্পাস ফ্রান্সের সরি ফ্রান্স এম্বাসিতে আমাকে ইন্টারভিউ দিতে দেওয়ার জন্য আমাকে একটা মেইল করা হয়। তো আমি যথাসময় আহ, ওই ডেটে ওইখানে আমার সব ফাইল গুলো নিয়ে আমি উপস্থিত ছিলাম, ইন্টারভিউটা কমপ্লিট করি। তো উইদিন 3 উইকস তারা আমাকে ডিসিশন জানায় এবং আমার ভিসা দেয়। তো এইখানে একটা জিনিস বলে রাখি, যেটা ওরা ফাইলে মেইনলি দেখে অথবা যেটা সবগুলাই অ্যাসেসমেন্ট করে, ওরা যেটা বেশি অ্যাসেসমেন্ট করে সেটা হচ্ছে আমার কোনো অ্যাকোমোডেশন, কনফার্ম অ্যাকোমোডেশন আছে কিনা, আমি ওইখানে গিয়ে কোথায় উঠবো এটা তারা ইনশিওর করে, আর আমার সোর্স অফ ফান্ড ক্লিয়ার কিনা। তো একাডেমিক ডকুমেন্টের সাথে সাথে এইগুলাও তারা আহ, আহ, তারা হচ্ছে ভেরিফাই করে, তারা হচ্ছে চেক করে। তো আমার সব ডকুমেন্ট ক্লিয়ার ছিল বিধায় আমি হয়তো বা হচ্ছে ভিসাটা পেয়েছিলাম। তো 3 সপ্তাহ পরে আমাকে ভিসা দেওয়া হয়েছিল, আমার পাসপোর্টটা ফেরত দেওয়া হয়েছিল। তো আফটার দ্যাট উইদিন 1 উইক, যেহেতু আমার প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের 15 তারিখ, আর সেপ্টেম্বরের 9 তারিখ, ঠিক আমার মনে নাই। তো ওই ডেটের মধ্যে আমাকে ফ্রান্সে চলে আসতে হইতো। তো দ্যাটস ওয়াই আমি আগস্টের শেষের দিকে, আমি সেপ্টেম্বরের ফার্স্টের দিকে ফ্রান্সে চলে আসছি। তো এই হচ্ছে আমার সেলফ ফান্ডের জার্নি। তো যদি কারো কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। ধন্যবাদ রাকিবুল, তোমার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। মোস্ট প্রবাবলি আমাদের একটা কোশ্চেন আছে সুমিল থেকে। জি, তুমি প্রসিড করো। জি ভাই, আমার কোয়েশ্চেনটা হচ্ছে রাকিব ভাইয়ের কাছে। আপনি যখন আর কি অ্যাপ্লাই স্টার্ট করছিলেন, তখন আপনি প্রোগ্রামগুলো কিভাবে খুঁজে বের করছিলেন, এবং আপনার অ্যাপ্লিকেশন ফি দিতে হয়েছিল কিনা, মানে অ্যাপ্লিকেশনের সময়? আহ আচ্ছা, তো ফ্রান্সে আসলে মাস্টার্সে কোনো অ্যাপ্লিকেশন ফি তৎকালীন ছিল না। দু একটা কোর্সে আমি পাইছিলাম অ্যাপ্লিকেশন ফিস, অথবা স্পেসিফিক কিছু কোর্সে ছিল অ্যাপ্লিকেশন ফিস, বাট আমার বেলায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফিস ছিল না মাস্টার্সে। সো আশা করি এখনো নাই, আমি যতদূর জানি। ইউনিভার্সিটি গুলো খুঁজে বের করছিলাম। আমি আমি কি করতাম, ক্যাম্পাস ফ্রান্সের একটা ওয়েবসাইট আছে। তো ক্যাম্পাস ফ্রান্সের ওয়েবসাইটেই ওইখানেই মেনশন করা আছে কোথায় কোন ইউনিভার্সিটিতে কোন কোর্স মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে আছে। তো আমার মাধ্যম ছিল দুইটা, একটা হচ্ছে ক্যাম্পাস ফ্রান্সের ওই কোর্স লিস্ট, এবং দ্বিতীয়টা ছিল ইউনিভার্সিটির মেন ওয়েবসাইট। ফ্রান্সের ইউনিভার্সিটির মেন ওয়েবসাইট গুলো হচ্ছে সব ফ্রেঞ্চে, ইংলিশে খুব কম ইনফরমেশন পাওয়া যায়। আমি যেটা করতাম, আমি ম্যাপে ইউনিভার্সিটি এরিয়া, একটা এরিয়া সিলেক্ট করতাম ফ্রান্সের, ইউনিভার্সিটি সার্চ দিতাম যে কোনো ইউনিভার্সিটি কোনো কিছু আছে কিনা।
তো দেন ইউনিভার্সিটির নাম কালেক্ট করতাম। আফটার দ্যাট হচ্ছে তার ওয়েবসাইট গুগলে সার্চ দিয়ে হচ্ছে কোনো মাস্টার্স প্রোগ্রাম আছে কিনা সেটা আমি দেখতাম। আর সাথে আমি ক্যাম্পাস ফ্রান্সের যে ওয়েবসাইটটা আছে, যেখানে প্রোগ্রাম লিস্ট পাওয়া যায়, ইংলিশ ডটেড প্রোগ্রাম লিস্ট, সেইখানে হচ্ছে আমি সার্চ করতাম। জি ভাই, আর হচ্ছে অ্যাপ্লিকেশনের টাইমলাইনটা কিরকম, মানে কোনো স্পেসিফিক টাইমলাইন আছে কিনা যে এই সময় অ্যাপ্লিকেশন করা লাগবে? ওকে, আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম আমার বেলায় মন মাস্টার্স ছিল না, অথবা থাকলেও কোনো অ্যাক্টিভিটি ছিল না, অথবা সো আমি ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করেছিলাম। তো এগুলার অ্যাপ্লিকেশন শুরু হয় আপনার আহ, অক্টোবর নভেম্বর থেকে, মানে যে ইয়ারের ধরেন 2027-এর 2027-এর সেপ্টেম্বরে যদি ইনটেক শুরু হয়, তাহলে 2026-এর অক্টোবর সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন গুলো শুরু হয়ে যায়। তো একটা ডেডলাইন থাকে ফেব্রুয়ারিতে। এইবার যেটা হয়েছে, গতবার যে মন মাস্টার্স অ্যাপ্লিকেশন করার জন্য M1 M2 মন মাস্টার্স অ্যাপ্লিকেশন করার জন্য পোর্টাল খোলা হয়েছে, পোর্টাল ওপেন হয়েছে। সেই পোর্টালে ওরা একটা নির্দিষ্ট ডেডলাইন, এক মাস 15 দিনের একটা ডেডলাইন দিয়ে দেয়। এই ডেডলাইনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো তারা হচ্ছে একটা নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে, তারা নির্দিষ্ট ক্যালেন্ডারের মধ্যে তারা রেজাল্ট জানাবে। আহ, এই তো। আর কিছু M2 প্রোগ্রামের অ্যাপ্লিকেশন এখনো মন মাস্টার্স এর বাইরেও হয়। সেগুলা ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে হয়, প্রোগ্রাম কোঅর্ডিনেটর আছে তার সাথে কন্ট্যাক্ট করতে হয়। সামটাইম তাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নেওয়া যায়, আদারওয়াইজ ইউনিভার্সিটি পোর্টালে অ্যাপ্লাই করে হচ্ছে অ্যাডমিশন নেওয়া। জি ভাই, ধন্যবাদ। আহ, ধন্যবাদ রাকিব ভাইকে উত্তর দেওয়ার জন্য, তার সময়ের জন্য। আমরা পার্টিসিপ্যান্টদের সাথে ইন্ট্রোডিউস হইতে চাই, বাট তার আগে আমরা শর্টলি আমাদের আজকের মিটিং এর অর্গানাইজার আমাদের আব্দুল্লাহ মাসুম ভাই, ওনার থেকে ওনার এখানে আসার জার্নিটা আমরা শর্টলি একটু শুনতে চাবো। উনি এরাসমাস মুন্ডাস স্কলার ছিলেন। আমরা শর্টলি ওনার থেকে একটু শুনবো উনি কিভাবে ওনার জার্নিটা কমপ্লিট করেছেন, টিল নাও কন্টিনিউ করতেছেন। প্লিজ মাসুম ভাই। ধন্যবাদ তামিম। তো আমার হচ্ছে যে সময়টা শুরু হয়েছে কোভিড এর সময়, 2020 সেই দুর্বিষহ সময়। 2020-এর মার্চে হচ্ছে যে আমার ব্যাচেলর ফাইনাল হয়েছে। তারপরে বাসায় ছিলাম। তো ওই সময় আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম আর কি। তো জানুয়ারি 2021 আমি আইএলটিএস দিই। তারপর ফেব্রুয়ারি শেষের দিকে কিছু ইরাসমাস প্রোগ্রাম, তখন 3টাতে অ্যাপ্লাই করা যেত ইরাসমাসে, এখন অবশ্য এটা করছে, যতগুলো ইচ্ছে ততগুলোতে করা যায়। তো আমি অ্যাপ্লাই করছি। ইরাসমাসে অ্যাপ্লাই করার জন্য আমাদের দেশে একটা আছে, কি মানুষের ভুল ধারণা আছে যে ইরাসমাসে অ্যাপ্লাই করার জন্য পাবলিকেশন লাগবে, অনেক হাই প্রোফাইল লাগবে, তো বা জব এক্সপিরিয়েন্স লাগবে। তো আমার ক্ষেত্রে আমিও এরকমই জানতাম। পরে ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনের তখনকার ভাইস প্রেসিডেন্ট ছিল একজন বাংলাদেশি। ওনার একটা ইয়াতে জয়েন হওয়ার পর উনি বললো যে না, এগুলো আসলে কারেক্ট না, ফ্রেশার্সরাও ইরাসমাস মুন্ডাসে চান্স পায়। তো আমি অ্যাপ্লাই করছি যখন, তখন আমার এক্সপিরিয়েন্স আমার যোগ্যতা হিসেবে ছিল আমার ব্যাচেলর সার্টিফিকেট, ব্যাচেলর রেজাল্ট আর আইএলটিএস, এই দুইটাই। নো পাবলিকেশন, নো জব এক্সপিরিয়েন্স, নাথিং। তো ওইটা দিয়ে আমার আল্লাহর রহমতে হয়ে গেছে। তো ইরাসমাসে নর্মালি হচ্ছে যে যে কোনো স্কলারশিপ, শুধু ইরাসমাস না, যে কোনো স্কলারশিপে প্রোফাইল যেটা আছে ওইটাকে স্পেশালাইজ করার জন্য আমি করব যে সিভি এবং মোটিভেশন লেটার অথবা এসওপি,
এই দুইটার উপর ভালো করে গুরুত্ব দেওয়ার জন্য। এই দুইটাই হচ্ছে যে 25 to 30% মার্ক ক্যারি করে স্কলারশিপের। তো আমার হচ্ছে যে আমি ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করি, মার্চের 16 তারিখে আমার রেসপন্স আসে, পজিটিভ রেসপন্স। তো এর মধ্যে আমাদের আবার ভিসা নিয়ে একটু জটিলতা তৈরি হয়, তখন লকডাউন চলতেছিল। পরবর্তীতে অগস্ট মাসে তারা এগুলো ওপেন করে, এম্বাসিগুলো ওপেন করে। তো অগস্ট মাসে তখন 2 সপ্তাহের ভিতরে আমাদেরকে ভিসা দিয়ে দেয়, খুবই ইনস্ট্যান্টলি। আর ডকুমেন্ট প্রসেসিং এর কথা বলতে আমাদের জন্য ওরকম কোনো ঝামেলা ছিল না। ইরাসমাসের ক্ষেত্রে ইরাসমাসের যে কোঅর্ডিনেটর থাকে, লোকাল কোঅর্ডিনেটর, লোকাল বলতে মানে আমি যে দেশে যাচ্ছি, ফ্রান্সে যে যাই যদি বা জার্মানিতে যে যাই, ওখানে একটা লোকাল কোঅর্ডিনেটর থাকে। ওরাই রেসিডেন্স বা ভিসার যাবতীয় যে ডকুমেন্ট, অফার লেটার অথবা আদার্স যেগুলো লাগে ওরা প্রসেসিং করে দেয়। এটা একটা ইরাসমাসের প্লাস পয়েন্ট। আর ভিসা ফি বা এগুলা ইরাসমাসের ক্ষেত্রে আগে ছিল না, এখন নতুন করে অ্যাড করছে কিনা জানি না। টিউশন ফিও নাই, টিউশন ফি স্কলারশিপ ইরাসমাস কভার করে। আর ক্যাম্পাস ফ্রান্স সম্ভবত এয়ার টিকেট স্পন্সর করে আমি যতটুকু জানি। ইরাসমাস ওভাবে স্পন্সর করে না, বাট ওরা হচ্ছে যে ট্রাভেল কস্ট দিয়ে দেয় একটা অ্যামাউন্ট, যেটা দিয়ে এয়ার টিকিট হয়ে যায়। এই হচ্ছে আমার শর্ট জার্নি ফ্রান্সে। তারপর হচ্ছে যে 21 থেকে 23 মাস্টার শেষ করি। তারপরে আমি হচ্ছে যে 9 মাস দেশে ছিলাম, পিএইচডির জন্য অ্যাপ্লাই করতেছিলাম। আমি থিসিস করছি যে ল্যাবে, মাস্টার্স থিসিস। ওখানকার সুপারভাইজার আমাকে আবার হায়ার করে পিএইচডির জন্য। 9 মাস পরে আমি 24-এর জুনে আবার ব্যাক আসি। এটা এখন পিএইচডি চলতেছে, আমি পিএইচডি করতেছি গ্রিন এনার্জি জেনারেশন নিয়ে। আমার মেজর হচ্ছে কেমিস্ট্রি। ধন্যবাদ মাসুম ভাই আপনার ইন্ট্রোডাকশনের জন্য। আপনার পিএইচডির জন্য শুভকামনা রইল। আমরা আস্তে আস্তে আমাদের পার্টিসিপেন্টদের সাথে একটু পরিচিত হতে চাই। পাশাপাশি ওনাদের যত কোয়েরি আছে, টিল নাও আশা করি ওনারা একটা ধারণা পেয়েছেন যে ইন জেনারেল কোন ধরনের প্রসিডিউর গুলো ফলো করে আসতে হয় বা কিভাবে শুরু করতে হয়। তো স্টিল আমি মনে করি যে হয়তো আপনাদের আর কোশ্চেন থাকতে পারে, যেহেতু আপনারা এর আগেও জানিয়েছেন আপনাদের কিছু কোয়েরি আছে। আমরা কি একটু পরিচিত হইতে পারি আমাদের গেস্টদের সাথে, যদি শুরু করা যায়? ফয়জুল ভাই কি শুনতেছেন? জি, শুনতেছি। জি ভাই, যদি একটু আপনার পরিচয়টা দিতেন সংক্ষেপে, আমরা একটু পরিচিত হইতাম। জি ভাই, আমি বলতেছি। আমি বর্তমানে এইবার মনে হয় নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে, আমরা তো শুনতে পাচ্ছি না। ফয়জুল ভাইকে কি শোনা যাইতেছে নাকি আমি শুনতেছি না? ছিলাম যে না, ডিগ্রি শেষ করে ফয়জুল ভাই জি আপনাকে ভাই, শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে ভাই। এখন এখন আসতেছে। জি ভাই, আরেকবার যদি বলতেন কষ্ট করে। জি ভাই, আমি ডিগ্রি শেষ ফ্রান্সে কিভাবে মাস্টার্স করা যায় বা আইএস দিয়ে বা স্কলারশিপে কিভাবে যাওয়া যায় এই বিষয়ে জানতে চাইছিলাম। আচ্ছা এটাই। ঠিক আছে, আমরা ওয়ান বাই ওয়ান আপনার ইয়ের দিকে আসতেছি, কোশ্চেন গুলোর দিকে আসবো পরিচিত হওয়ার পরে। আমরা পরবর্তীতে পরিচিত হতে চাই সুহেল ভাইয়ের সাথে। সুহেল ভাই মোস্ট প্রবাবলি কারেন্টলি ফ্রান্সে আছেন। জি 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 আমি আমি ফ্রান্সেই আছি। আমি এখানে জি কাজ ভাই, যদি করতেছি একটু সোশ্যাল আপনার সার্ভিসে। পরিচয়টা দিতেন। জি আমি সেনসেনলি ডিপার্টমেন্টে কাজ করতেছি সোশ্যাল সার্ভিসে। তো আমার এখানে আসাটা হচ্ছে ফ্যামিলি ভিসায়। সো আমার স্ত্রী
ডিফারেন্ট। আমি জাস্ট ইনফরমেশন জানার জন্য আর কি আপনাদের সাথে জয়েন করা, যে কিভাবে বাংলাদেশ থেকে আসা যায়। আমার ফ্যামিলি মেম্বার অনেকেই আছে ইন্টারেস্টেড, তো এই কারণেই জয়েন করা। তো আমি মনে হয় অনেক ইনফরমেশন আমার কাছে আগে থেকে ক্যাম্পাস ফ্রান্সের ইনফরমেশন গুলো ছিল জানা, এখন আপনাদের কাছ থেকে যেহেতু আপনারা সরাসরি আসছেন, সো এগুলো আমার মানে আমি নিশ্চিত হতে পারতেছি আর কি, আমার আগের ইনফরমেশন থেকে কানেক্ট করে, এই কারণেই জয়েন করা। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। আমরা পরবর্তীতে যাব জহুরুল হাসান ভাইয়ের কাছে। জহুরুল ভাই কি শুনতেছেন? ভাই সম্ভবত ইয়াতে আছে, আমরা নেক্সট পার্টিসিপেন্টের কাছে যাইতে পারো। আচ্ছা, আমাদের আরেকজন পার্টিসিপেন্ট আছে, উনি মোস্ট প্রবাবলি উনি বাইসাইকেল থেকে অলরেডি কনফার্মেশন পেয়েছিলেন। মুবিনুর রশিদ ভাই কি শুনতেছেন আমাদেরকে? কি শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে। আপনি যদি আসসালামু কাইন্ডলি আলাইকুম। সালাম শর্টলি যদি একটু ইন্ট্রোডিউস করতেন আপনাকে সবার সাথে। Yeah, আসসালামু আলাইকুম. So completed my undergrad from Shahjalan University of Science and Technology and Electrical and Electronics Department. Hmm. So after that, I was in industry working with some local companies as well as some international company. So I applied basically like around last April, and yes, 1st April, and they decided like provide me the offer letter in like April 10th to 12th. তারপর হচ্ছে আমি ক্যাম্পাস ফ্রান্সে মেল দিছি, তারপর হচ্ছে তারা আমাকে 13th মেতে ক্যাম্পাস ফ্রান্সের ইন্টারভিউতে ডাকছে। সো ওইখানে যাওয়ার পর হচ্ছে they just asked me some basics question like what's your goal, why France, why this university, and some basics question. They also asked some questions about my thesis and my professional experience. So আমি কারেন্টলি হচ্ছে বিএফএস এর মেইলের জন্য ওয়েট করতেছি আর কি, যেখানে আমার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সাবমিট করবো। তো দিস ইজ দ্য ওভারঅল জার্নি। থ্যাংক ইউ আপনার শর্ট ইন্ট্রোডাকশনের জন্য। আপনি যদি আপনার ক্যাম্পাস ফ্রান্সের এক্সপিরিয়েন্সটা যদি আরেকটু এলাবোরেট করতেন, কারণ আমাদের এই ক্যাম্পাস ফ্রান্স রিলেটেড কিছু কোশ্চেন অলরেডি আছে হয়তো। আচ্ছা, so এই আমি প্রসিডিউরটা যদি basically আরেকটু শর্টলি আমাদের আরেকটু যদি বিস্তারিত আচ্ছা বলতেন। জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট, আমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেন গুলো টাইপ করে রাখছি আর কি, কি কি কোয়েশ্চেন আস্ক করছে। সো আমাকে একটা মিনিট টাইম দেন, আমি এটা একটু বাইর করি। শিওর জি শিওর। অবশ্যই। আচ্ছা, সো বেসিক্যালি আমি যখন ক্যাম্পাস ফ্রান্সের ইয়েতে যাই, তারপর হচ্ছে ওরা there is a one guy who was helping me sorting all my documents. তারপর হচ্ছে আহ, এই একটা পেমেন্ট করতে হয় অ্যারাউন্ড 10,000, ওইটা আবার ধানমন্ডি 6 একটা ব্যাংকে যা করতে হয় আর কি। সো ওইখান থেকে পরে ব্যাংকে গেছি, তারপর আসার পরে আমার ইন্টারভিউ মেইনলি শুরু হয়েছে অ্যারাউন্ড 12টা 40-এর দিকে। সো প্রথমে ওরা আমাকে যে কোয়েশ্চেন জিজ্ঞাসা সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। হ্যাঁ, সো তখন ওই পোর্শনে আমি মানে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি ছিল, তারপর আমার কি কি জব করছি, তারপর আমার আন্ডারগ্রেড থিসিস, এই 3-4টা জিনিস নিয়ে তখন ডিসকাস করছি। তারপর হচ্ছে ওরা জিজ্ঞেসে যে মানে হোয়াটস ইউর মেইন মোটিভেশন বিহাইন্ড ফ্রান্স, ওয়াই নট লাইক আদার কান্ট্রিজ লাইক ইউএস ও জার্মানি। তখন আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি ফ্রান্সের এডুকেশন সিস্টেমটা আছে, যে কারণে আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে যে ওদের ইন্ডাস্ট্রি আর একাডেমিটা অনেক ক্লোজলি কানেক্টেড। সো ওদের যে মাস্টার্স কোর্স যেটা আছে সেটা হচ্ছে আই থিঙ্ক 6 month অফ একাডেমিক অ্যান্ড অ্যানাদার 6 month অফ ইন্টার্নশিপ। সো এইটা অ্যাকচুয়ালি আমাকে আরো কোনো মানে ইউরোপের অন্য কোনো কান্ট্রি আই ডোন্ট থিঙ্ক সো অফার করতেছে। সো এটা আমার মেইন রিজন ছিল ফ্রান্সে চুজ করার।
আর আরেকটা রিজন অ্যাকচুয়ালি এটা আমার পার্সোনাল ছিল, যেটা আমি ক্যাম্পাস ফ্রান্সে বলি নাই। ক্যাম্পাস ফ্রান্সে তারপর হচ্ছে জিজ্ঞেস ছিল যে তুমি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো। তো আমি বলছিলাম যে আই অ্যাপ্লাইড অ্যারাউন্ড 3 or 4 ইউনিভার্সিটি, 2 I got accepted, 1 still pending, আর আরেকটাকে রিজেকশন দিছে। এই 4টে ইউনিভার্সিটিতে টোটাল অ্যাপ্লাই করছিলাম। সো আপনার তারপরে জিজ্ঞেসে বেসিক্যালি হচ্ছে tell me something about your undergrad thesis. এটা তুমি undergrad thesis এ কি করছো? So I explained what I did in my undergrad thesis. So আমি বেসিক্যালি সেমিকন্ডাক্টর ফিল্ডে কাজ করছিলাম। সো আমি যে গ্যালিয়াম নাইট্রেট একটা সেমিকন্ডাক্টর কম্পোনেন্ট আছে, ওইটা নিয়ে কাজ করছিলাম। সো এটা আমি এলাবোরেটলি বলছি। তারপর আমাকে বলছে যে হ্যাঁ মানে আহ, এই জিনিস থেকে তুমি কি কি শিখছো, বা মানে তখন আমি কানেক্ট করার চেষ্টা করছিলাম যে আসলে আহ, এই কোয়েশ্চেনের পর ওরা জিজ্ঞাসা যে ভাই প্যারিস একলি, তখন আমি বলছিলাম যে ওইখানে যে ইকোসিস্টেম রিসার্চের ইন সেমিকন্ডাক্টর ওইটা অনেক রিচ। সো এখানে বিভিন্ন কোম্পানির নাম ছিল, যেমন STM ইলেকট্রনিক্স আছে, টেক্সাস ইনস্ট্রুমেন্ট। সো এগুলোর আইসি নিয়ে আমি আমার প্রফেশনাল লাইফে কাজ করছি। সো আমি এক্সপ্লেন করছিলাম যে প্যারিসেকলির যে গিবস ল্যাবস আছে বা আরো 2-1টা ল্যাব আছে, ওইগুলাতে আসলে এই ইকোসিস্টেমের জন্য বেটার। আর আমি আমার আন্ডারগ্রেডের থিসিসের কাজটা আরো বড় করতে চাই, এজন্য আমি স্পেশালি এই সাবজেক্ট নিছি। আর এই সাবজেক্টের জন্য হচ্ছে ফ্রান্সে প্যারিসেকলি আই থিঙ্ক স্ট্যান্ড নাম্বার 1, মানে অনেক ভালো ইকোসিস্টেম আছে। তারপরে ওরা যেটা জিনিস শিখেছে যে হু উইল বি ইয়োর স্পন্সর অ্যান্ড হাউ ডু ইউ উইল ম্যানেজ ইয়োর স্টাডি। তখন আই আনসার লাইক বেসিকলি আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যারাউন্ড 1.5 ইয়ার্স, বাট এর আগে আমি ইউনিভার্সিটি লাইফে কিছু ফ্রিল্যান্স কাজ করতাম এমবেডেড সিস্টেমের উপর। সো ওইখান থেকে আমার কিছু সেভিংস ছিল, তারপর প্রফেশনাল এক্সপিরিয়েন্স। তো আমি বলছি যে আমি নিজে ফাইন্যান্স করব। সো তারপরে ওরা যে জিনিসটা আছে, মানে আমি আওয়াজ লাইক লিটল অ্যানয়েড। সো ওটা হচ্ছে মানে মানে এখানে শামীম ভাই আছেন, তারপর হচ্ছে তামিম ভাই আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা, ওনারা বলছিলেন যে অ্যারাউন্ড 800 to 1000 ইউরো ইটস এনাফ। সো ওরা জাস্ট আমাকে বলছে যে রিসেন্টলি হ্যাভ চেঞ্জ দ্যাট। সো এখন তোমাকে অ্যারাউন্ড 200 এর মতো আর কি পার মান্থ এস্টিমেট করতে হবে প্যারিসের জন্য। তারপরে হচ্ছে আমার আরেকটা ওই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ছিল, ওটা TICI বলে। সো ওইটার সার্টিফিকেট দেখে জিজ্ঞাসা যে এখানে তুমি কি করছো। তারপর বলছি, আমি এক্সপ্লেন করছি যে এখানে আমি কি কি করছি। সো তারপরে আরে যে জিনিস জিজ্ঞাসা ওরা হচ্ছে সিবিটা নিয়ে বসে বেসিকলি। সো সিবি থেকে হচ্ছে মানে এক্সপিরিয়েন্স গুলা থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা। আমার 3টা প্রজেক্ট ছিল, সো যেটা আমি সিবিতে মেনশন করছিলাম। সো তো ওরা বলছিল যে এই 3টা প্রজেক্টই আমার লাইভ ছিল। তো ওরা তখন হচ্ছে ওইখান থেকে ইন্টারনেট থেকে লিঙ্ক গুলো অ্যাক্সেস করতেছিল। তারপর জিজ্ঞেসে যে ডু ইউ নো এনিথিং অ্যাবাউট ম্যাটল্যাব। তো তখন বলছি যে আমি ম্যাটল্যাবে কাজ করছি, আমার ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, তারপর কমিউনিকেশন ইউনিভার্সিটি যে কোর্সগুলো ছিল ওইগুলোতে ল্যাবগুলো ম্যাটল্যাবে হইতো। সো তারপরে হচ্ছে বেসিক্যালি সবাই 20-25 মিনিটের মতো ইন্টারভিউ নিয়েছিল, আর আমাকে অ্যারাউন্ড 40 মিনিটসের মতো রাখছিল আর কি। 12টা 40-এ গেছিলাম, 1টা 20-এর মতো বের হয়েছে আর কি। তো তারপর এই আর কি। তারপর আর ফাইন্যান্সিয়াল এর পরে তারপর হচ্ছে আমার বাবা কি করেন জিজ্ঞাসা হলো, হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আম্মু কি করেন, তারপর কয়জন সিবলিংস আছে। তারপর লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা হলো একদম লাস্টে, সেটা হচ্ছে যে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস অর এনি ক্লোজ ফ্রেন্ডস অর ফ্যামিলি দ্যাট লিভস ইন ফ্রান্স হু হ্যাজ মোটিভেটেড ইউ টু স্টাডি ইন ফ্রান্স। সো তখন বলছিলাম যে মেইন মোটিভেশন বেসিক্যালি আমার কিছু এলুমিনাই আছে ইউনিভার্সিটির, ওনারা এখন মানে প্যারিসে আছে বা ফ্রান্সে, গ্রেনোবল মেইনলি। তো ওদের কাছ থেকে বেসিক্যালি একটু একটু টুকটাক শুনছি। তারপর হচ্ছে এখানে ভাইদের কিছু নামও মেনশন করছিলাম যে আমাদের কমিউনিটি থেকে ভাইরাও হেল্প করছে। তারপর আমার বেসিক্যালি আমার আপু আর দুলাভাই হচ্ছে দে আর ফ্রেঞ্চ সিটিজেন। সো ওইটাও আমি মেনশন করছি যে আমার বোন আর দুলাভাই আছে ওইখানে। তারপর জিজ্ঞেস যে দুলাভাই কি করে বা আপু কি করে। সো এই ছিল বেসিক্যালি ওভারঅল কোয়েশ্চেন। আর যে লেডিটা আমার ইন্টারভিউ নিয়েছিল, শি ওয়াজ ক্যাম্পাস ফ্রান্স হেড এন্ড শি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি। সো মানে ওই একদম ইন্টারভিউ প্রসেসটা খুব স্মুথ ছিল। তারা কোনো টেকনিক্যাল কোনো কোয়েশ্চেন আমাকে আস্ক করে নাই, জাস্ট বেসিক। ইট ওয়াজ মোর লাইক এ 1-to-1 কনভারসেশন রাদার দেন এন ইন্টারভিউ, আই উড সে। সো এই মোটামুটি আমার ক্যাম্পাস ফ্রান্সের ওভারঅল ইন্টারভিউ ছিল। তারপর আমাকে বলছে যে ওই তখন আমি বলছিলাম যে আমার কালচারাল ইন্টারভিউ কবে হতে পারে। তো তারা প্রথমে আমাকে বলছে যে তোমার কালচারাল ইন্টারভিউ হবে না,
তুমি ডাইরেক্ট বিএফএস এর জন্য ইয়ে পাবা। পরে আমি আরো কিছু 2-4 জন ওইখানে যারা ছিল ওদের নাম্বার নিয়েছিলাম। সো বেসিকলি ফ্রম দিস ইয়ার আই থিঙ্ক দে ডোন্ট হ্যাভ কালচারাল সেকশন এনিমোর। সো আমরা ক্যাম্পাস লঞ্চের ইন্টারভিউ পর ডাইরেক্ট বিএফএস এ ফাইল সাবমিট দিব। সো ইট ওয়াজ নট ইন কেস অফ মাইন, ইট ওয়াজ ফর ওভারঅল এভরিওয়ান, বাট আন্ডারগ্রেডের জন্য হয়তো কালচারাল সেকশন স্টিল অ্যাক্টিভ, মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর। সো এই ছিল বেসিকলি মাই ওভারঅল এক্সপিরিয়েন্স উইথ ক্যাম্পাস লঞ্চ। ধন্যবাদ মবিনুর রশিদ ভাই, আপনি অনেক সুন্দর করে বিস্তারিত আমাদেরকে বলার জন্য, এবং আপনার জন্য শুভকামনা রইল, কারণ আপনার মোস্ট প্রবাবলি আপনি বিএফএস ফেস করবেন খুব দ্রুত। আশা করি সবকিছু যেন খুবই স্মুথলি যায়। সবাই আপনার জন্য শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। আমাদের সাথে আরেকজন গেস্ট আছেন আমাদের আজকে, ফয়জুল আহমেদ ভাই, মোস্ট প্রবাবলি রিসেন্টলি জয়েন করেছেন। ফয়জুল আহমেদ ভাই কি শুনতেছেন? জি, শুনতেছি। আচ্ছা, ফয়জুল আহমেদ ভাই মোস্ট প্রবাবলি শুরুতে কন্টিনিউ করতে পারেন নাই ইন্টারনেট ইয়ার জন্য, আপনাদেরকে তো আমরা শুনতে পারিনি, যদি আরেকবার বলতেন। জি জি ভাই, আমি সিলেট সিলেট থাকি বর্তমানে, আমার জি বাসা। তো এখন আমি ডিগ্রি শেষ করছি, এই বছর নতুন শেষ করছি। প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হয়েছি। এখন জি আমি চাচ্ছিলাম যে মাস্টার্স কমপ্লিট করতাম ফ্রান্সে। কারণ কিভাবে কি করা যায় তো এ সম্পর্কে কিছু জানি না, তাই আপনাদের এই মিটিং এ জয়েন আজকে। Yeah, I would just like to mention one thing. If anyone need translation, I'm also Sileti. I'm here to help. নো, থ্যাংক ইউ, আমরা জানাবো প্লিজ। কেউ যদি দয়া করে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, স্পেসিফিক কোনো কোশ্চেন। আজকে আমাদের হোস্ট আমাদের যে 4জন ভাই ছিলেন, আমরা সবাই মোরলেস জেনারেল যে প্রসিডিউর এই ব্যাপারে আমরা একটা গ্লিমস, আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে কারো আরো যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে প্লিজ করতে পারেন। আচ্ছা, মুবিনুর রশিদ ভাই, জি প্লিজ প্রসিড। So overall আমার so far the experience was good, but আমি একটু কাইন্ডলি হচ্ছে মানে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউজ সেটা হচ্ছে আমার স্পন্সরশিপ নিয়ে। সো আমি বেসিক্যালি অনেক ঘাটছি যে সেলফ স্পন্সর কে কে ছিল। সো আই হার্ডলি ইভেন ফাইন্ড 1 or 2 people who is self sponsor. সো আমি সেলফ স্পন্সর আসলে মানে কেমনে কিভাবে ফাইলগুলো গুছালে বা মানে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলা কিভাবে রিপ্রেজেন্ট করলে যে আই থিঙ্ক দ্যাট উইল বি গুড ফর মি, বা এদের যদি এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটা আমাকে একটু গাইড করতে পারতেন। আর আরেকটা কোশ্চেন ছিল যে ওরা তো অ্যারাউন্ড প্রায় 1200 এর মতো বলছে। সো আমার বেসিকলি পুরা লেভেল টাকা আছে ব্যাংকে, মানে হবে আর কি, উইথ দ্য স্যালারিজ এন্ড অল দ্যাট। সো আমি কি এর মধ্যে মানে বাইরে থেকে টাকা পুশ করতে পারবো কিনা, পড়লে আবার যদি ব্যাংক স্টেটমেন্টে কোনো ইস্যুস হয়, সো এটা কি কোনো ইস্যু হবে না, জাস্ট মিনিমামটা মেনটেন করলেই হবে? সো আমার এই দুটা কোশ্চেন ছিল আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ। সিমিলার একটা বিষয় অলরেডি আমাদের একজন হোস্ট, আমাদের একজন অর্গানাইজার অলরেডি অ্যাড্রেস করেছিল একটু আগেই, আপনি তখনও জয়েন করেন প্রবাবলি। হাসান ভাই কি শুনতেছেন? হাসান ভাই যদি একটু, যেহেতু আপনি সেলফ ফান্ডে আসছেন, এই প্রশ্নটা মোস্ট প্রবাবলি আপনি উত্তর দিলে ভালো হবে, এটা আপনার সাথে মোস্ট কম্পাটিবল কোশ্চেন আমি মনে করি। হাসান রাকিবুল। আমরা হাসান ভাইয়ের জন্য একটু ওয়েট করি, আহ, কারণ উনি, যতটুকু জানি উনি সেলফ ফান্ডে আসছিল এবং ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড ব্যাপারটা সে আগেই মেনশন করছিল। মোস্ট প্রবাবলি ওনার সময় লিমিটটা আর একটু কম ছিল। সো 12 মাসের যে পরিমাণ টাকা ওইটা উনি তার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে দেখাইছিলেন। এর বাইরে হচ্ছে ওভারঅল প্রসিডিউর, অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট তারা যেভাবে তাদের ফাইলগুলো রেডি করে ওইভাবে সব ধরনের একাডেমিক সার্টিফিকেটস, আই থিঙ্ক এই ব্যাপারে ইনস্ট্রাকশন খুব ক্লিয়ারলি দেওয়া আছে ক্যাম্পাস থেকে আপনার কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে। ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে আপনি যেটা নিয়ে ভয় করতেছেন, আই থিঙ্ক এটা ইট শুড নট বি এ বিগ কনসার্ন, কারণ হচ্ছে আপনার অলরেডি এনাফ টাকা আছে ব্যাংকে, এটা আপনি বলছিলেন। সো আমি পার্সোনালি যেটা মনে করি এই ক্ষেত্রে হচ্ছে আপনার
যে রিসেন্ট যে ব্যাংক স্টেটমেন্টটা আছে, তো ওইটা নিয়ে যদি আপনি অ্যাপ্রোচ করেন ইটস ফাইন। এর বাইরে আপনি যেটা কনসার্ন করতেছেন যে যদি টাকা আসে বা যায় বা এখানে ওরা মূলত যে জিনিসটা করে, ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি তো স্কলারশিপ হোল্ডার ছিলাম না, আমার হচ্ছে টিউশন ফিস ছিল না, বাট আমার ক্ষেত্রেও তো একটা ব্যাংক অ্যাকাউন্ট দেখানো লাগছে। তা আমি যে ব্যাংক স্টেটমেন্টটা দিয়েছিলাম ওইটা অলমোস্ট ভেরি ফ্রেশ ব্যাংক স্টেটমেন্ট ছিল, অর্থাৎ 9 তারিখ আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি 8 তারিখে যে ব্যাংক স্টেটমেন্টটা ওইটা দিছি, অ্যান্ড ওই অ্যাকাউন্টটা খোলা হয়েছিল আপনার ওই মাসেই। সো আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখেন, আমারটা ছিল মোস্ট ভালনারেবল কেস। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে তারা অ্যাপ্লিক্যান্টের মোটিভেশনটা বুঝতে পারে, যারা এই ডকুমেন্টগুলো প্রসিড করে তারা অ্যাপ্লিক্যান্টের মোটিভেশনটা বুঝতে পারে। তো তারা ওইভাবেই আপনার বিষয়গুলো প্রসিড করবে, কারণ হচ্ছে আপনি যেহেতু সাডেনলি একটা বড় ধরনের টাকা অঙ্ক রাখতেছেন না বা করতেছেন না, আপনার এখানে অলরেডি কিছু ট্রান্সফার হয়েছিল এর আগে আপনি যেটা বলছিলেন। তো আশা করি ব্যাংক স্টেটমেন্টের এই বিষয়টা আপনার জন্য প্রবলেমেটিক হবে না, এটা আহ, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আর এর বাইরে হচ্ছে আপনার কাছ থেকে আমাদের একটা কোয়েরি ছিল। নর্মালি আমরা ভলান্টিয়ারিংলি আমাদের এখানে আমাদের থেকে যারা হেল্প নিতে চায়, আমরা ভলান্টিয়ারিংলি সবাইকে অ্যাপ্রোচ করি, অর্থাৎ আমাদের এখান থেকে কেউ কোনো ধরনের হেল্প করলে এর বিনিময়ে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের বিনিময় আপনার থেকে চাবে না, যেহেতু এটা একটা নন পলিটিক্যাল এবং হচ্ছে নন প্রফিট স্টুডেন্টস অর্গানাইজেশন। ফ্রান্সে আমরাই এই স্ট্যাটাসটা বিয়ার করি, নন পলিটিক্যাল এবং নন প্রফিট। আমি জাস্ট জানতে চাই আমাদের সাথে আপনার ইন্টারাকশন এই ব্যাপারে, আপনার নন প্রফিট এবং নন পলিটিক্যাল যে ইনভলভমেন্টটা এই ব্যাপারে আপনি আমাদের থেকে আপনি অ্যাসিওর করতে পারেন কিনা যে আমাদের জায়গা থেকে এটা টোটালি নন প্রফিট ছিল, এবং এর বাইরে আপনি যদি কারো থেকে হেল্প নিয়ে থাকেন এটাও নন প্রফিট ছিল কিনা, এটা যদি একটু কাইন্ডলি অ্যাসিওর করতেন, তাহলে আমাদের অন্য যে গেস্টরা আছেন ওনারাও তারা ভবিষ্যতে আমাদের থেকে হেল্প নেওয়ার ক্ষেত্রে আরো ফ্রেন্ডলি আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারবে, এটা বুঝতে পারবে যে আমাদের এখান থেকে ওনার কাছ থেকে কোনো ধরনের বিনিময়ে কখনো কোনো কিছু দাবি করা হবে না, অর্থাৎ কোনো ধরনের পলিটিক্যাল ইনভলভমেন্টও কখনো চাওয়া হবে না, কারো ব্যাকগ্রাউন্ডে সে কি করে পার্সোনাল লাইফে এগুলো ইনভেস্টিগেট করা হবে না। তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার হয়, আমি মোস্ট প্রবাবলি যতটুকু জানি আপনাকে আরো বেশ কিছু ভাই হেল্প করছে, কারো নাম নিয়ে ছাড়াও আপনি বলতে পারেন যদি No আপ টু ইউ। issues. I will clearly mention the names. আমি so far আমার এই ফ্রান্সের মাস্টার্স এর যে জার্নিটা ছিল, আমি বেসিক্যালি আমার তামিম ভাই আর হচ্ছে শামীম ভাইয়ের সাথে আর রাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে। সো এই ডিউরিং আওয়ার কনভারসেশন দেয়ার ওয়াজ নো সিঙ্গেল মোমেন্ট যে যারা হচ্ছে তাদের কথাবার্তা বা কোনো ইনসিডেন্ট যেটা আমাকে ফিল করছে যে দে আর ট্রাইং টু লাইক get some money from us for consultancy or other than that. সো জিনিসটা পিওরলি ট্রান্সপারেন্ট ছিল, কেউ আমাকে কোনো ধরনের কোনো টাকা পয়সা বা এই এই যে বিষয়গুলো কনসালটেন্সি স্টাফ এগুলো কেউ কখনো জিগায় নাই। সবাই অনেক ফ্রেন্ডলি ছিল। আমি পার্সোনালি একটু অ্যানোয়িং ছিলাম, আমি সবাইকে টাইমে মানে আনটাইমে মেসেজ টেসেজ দিয়েছি, ভাইদেরকে ডিস্টার্ব করছি। সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমার অ্যাকচুয়ালি মানে এই এক্সপিরিয়েন্সটা খুবই নতুন বাইরে যাওয়ার জন্য। সো এটাই আমার ফার্স্ট কান্ট্রি যেটাতে আমি অ্যাপ্লাই করছি। সো এই জন্য আমি একটু কনফিউজ ছিলাম। আর অনেক বাইরে অনেকে অনেক কিছু মিথ কথাবার্তা বলছে বিভিন্ন অর্গানাইজেশন বা আমি শুনছি, বাট আই পার্সোনালি বিলিভ এইখান থেকে আমি যে আউটপুট গুলা পাইছি সেগুলো খুবই ভ্যালিড আর রিজনেবল। সো আমার কোনো ফিল হয় না। আর এর বাইরে আমি কোথাও কাউরে কনসালটেন্সি বা পেইড আনপেইড কাউরে কোনো ধরনের কোনো কথাবার্তা হয় নাই, অ্যাপার্ট ফ্রম মাই 2 or 3 of my alumni। ওরা অ্যাকচুয়ালি জাস্ট আমাকে অ্যাপ্লাই এর টাইমে হেল্প করছে। বাট আমার কেসটা ডিফারেন্ট ছিল বলতে আমার তো সেলফ ফান্ডেড। সো ওনারা সবাই বেসিক্যালি দে ইউজেস দেয়ার প্যারেন্টস এজ এ স্পন্সর। সো আমি এই পার্টিকুলার পয়েন্টে একটু বেশি কনফিউজ ছিলাম, এজন্য আমি ভাইদের কাছে আর কি হেল্প চাইছি। সো দিস ইজ মাই ওভারঅল এক্সপিরিয়েন্স উইথ দিস অর্গানাইজেশন। ধন্যবাদ মমিন রশিদ ভাই আপনার রিভিউর জন্য। আই উড সে ইটস এ ভেরি গুড রিভিউ। আরেকটা জিনিস হচ্ছে আমরা আসলে কেউ বিরক্ত হই না, এখানে ব্যাপার হচ্ছে সবাই যেহেতু কেউ পিএইচডি স্টুডেন্ট, কেউ এন্টারপ্রেনার, কেউ কোম্পানিতে কাজ করেন পিএইচডি শেষ করে, আম, সবাই যার যার সময় মতো আপনাকে রেসপন্স করার চেষ্টা করবে এই ব্যাপারে, বা যারাই হেল্প চায় সবাইকে রেসপন্স করার চেষ্টা করা হয় আর কি। সরি ভাই, যেহেতু ইন্টারাপ্ট করতে পারি?
আমি শেষ করি প্লিজ, ওকে আমি তারপর আছি। যেহেতু আমরা শুরুতেই সবসময় বলে আসি যে আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের স্টুডেন্ট, এখানে ফ্রান্সে যারা স্টুডেন্টরা আছে তাদেরকে সংঘবদ্ধ করা। শুধুমাত্র একটাই পরিচয় যে তারা এখানে এসছে, কোনো একটা এখানকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, এই পরিচয়টাই যথেষ্ট। আর যে বিষয়টা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, কারো আহ, এখানে কারো কোনো রাজনৈতিক পরিচয়কে হাইলাইট করা বা করতে না দেওয়া বা করতে না পারা, এখানে সবাই যারা স্টুডেন্ট তারাই পাবে, তারাই আসতে পারবে, একসাথে হতে পারবে। কোনো রাজনৈতিক পরিচয় আমাদের এখানে আমরা কোনো ধরনের ইনফ্লুয়েন্স কেউ ক্রিয়েট করতে পারে না। এর পাশাপাশি হচ্ছে এটা নন পলিটিক্যাল, পাশাপাশি হচ্ছে এটা নন প্রফিট। সো আপনি যেটা বললেন, আপনার সাথে যে ভাইরা সময় দিছে, শামীম ভাই হোক বা আমরা যারা যে ভাইরাই সময় দিতে দেওয়ার চেষ্টা করেছে, তারা তাদের পার্সোনাল ব্যক্তিগত টাইম ব্যাংক থেকে আপনাকে টাইমটা দিছে। এটার একমাত্রই উদ্দেশ্য এটাই যে একজন স্টুডেন্ট আসতে চাচ্ছে, সে যেন ফ্রিলি অ্যাপ্রোচ করতে পারে, সে যেন বুঝে যে এখানে স্টুডেন্টের জন্য একটা কমিউনিটি আছে, একটা এনভায়রনমেন্ট আছে। সো আই হোপ যে আপনি ওই ফিলটা পাইছেন, এবং আপনার কমেন্টস এর জন্য ধন্যবাদ। তো রাকিব ভাই যদি অ্যাড করতে So চান। thank you ভাইরা আপনার টাইম দেওয়ার জন্য, and extremely sorry once again for bothering you guys. না, ইটস ওকে, ইটস ওকে। রাকিব ভাই হচ্ছে তানজিব ভাইয়ের একটা মুবিন রশিদ ভাইয়ের একটা কোশ্চেন ছিল ইয়ের ব্যাপারে, ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে। সো এই ব্যাপারে যদি আপনার এক্সপিরিয়েন্সটা আরেকবার যদি রিপিট করতেন, যদি এর আগে একবার ওকে বলা হয়েছিল। ওকে তো আমি ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে আমি বিষয়টা হচ্ছে ক্লিয়ার করি। যেমন আমার বেলায় যেটা ছিল, তো ওয়েবসাইটে ছিল 650 ইউরো ইন্টু 12 মাস। এটা হচ্ছে আমার 12 মাসের খরচ। ক্যাম্পাস ফ্রান্স আমার কাছে যেটা চেয়েছিল। সো আমার সাথে আমার কলিগ বলেন, আমার ফ্রেন্ড বলেন, আমার পরিচিত কাউকে বলেছিল 750, যেমন আমাকে বলেছিল 750, কাউকে বলেছিল 850, কাউকে বলেছিল 950, এবং ইভেন আমি এটাও দেখেছি কাউকে বলেছিল 1150। তো 650 এটা ওয়েবসাইটে ওদের ইয়া করা ছিল, লেটেস্ট ইনফরমেশন আমি চেক করি নাই এখন আছে কিনা। আমাকে 750 ইউরো করে 12 মাসের খরচটা দেখাইতে বলছিল, ব্যাংক স্টেটমেন্টে আছে কিনা। সো ও আমার যে আমি যে ক্যাম্পাস ফ্রান্সে আমার যাদের যাদের সাথে পরিচয় হয়েছিল, কাউরে বলছিল 850, কাউরে বলছিল 1100, কাউরে বলছিল 950, আমাকে বলেছিল 750। আমি জানি না ওরা কিভাবে এটা ইয়া করে, বাট যেটা আমি সবসময় দেখে আসতেছি অথবা বুঝতেছি যে ওরা যেটা হিসাব করে আপনাকে সিটি ভেদে আপনার থাকার জন্য কত টাকা আপনার প্রয়োজন একটা স্টুডেন্ট থাকতে পারবে, সেই অ্যামাউন্টটা ওরা ইনশিওর করতে চায়। সো আমি যেটা করেছিলাম, যেহেতু আমার M1 ছিল এবং M2 ছিল, আমি মোটিভেশনটা ওইভাবেই লিখেছিলাম যে আমি M1 কমপ্লিট করব, দেন M2 কমপ্লিট করব। সো দ্যাটস ওয়াই আমি 2 ইয়ার্স এর একটা খরচ ওদের দেখিয়েছিলাম, 750 ইন্টু 12। তাতে অলমোস্ট আমার মনে হয় হচ্ছে তখনকার সময় ইউরো রেটে 19 লাখ টাকা, 19-20 লাখ টাকা হয়। আমি প্লাস আমি প্রায় 22 লাখ টাকা, 23 লাখ টাকার স্টেটমেন্ট দেখাইছিলাম। তো আমার ব্যাংক স্টেটমেন্টের জার্নিটা ছিল এইরকম। আহ, এরপরে এক ভাই আসছে, ওনার সাথে আমার কথা হয়েছে এই বিষয় নিয়ে। উনিও সেম, ওনাকে বলা হয়েছিল 850 দেখাইতে ক্যাম্পাস ফ্রান্স থেকে, উনি 850 ইন্টু 12 মান্থের দেখাইছে, তো ফার্স্ট ইয়ারের জন্য। সো দেন উনি ভিসা পেয়ে গেছে। তো মোটামুটি সবার জন্য এরকম। তো আমাকে কেউ যদি ব্যাংক স্টেটমেন্টের কথা জিজ্ঞেস করে, তো আমি যেটা বলি সেলফ ফান্ডে, যে আহ, আহ, যে অ্যামাউন্টটা ক্যাম্পাস ফ্রান্স বলে ইটস নট ম্যান্ডেটরি, বাট হইলে ভালো, গুড। সো 750 থেকে 850 ইউরো পার মান্থ হিসেব করে 12 মাসের খরচ, সাথে 2000-3000 ইউরো প্লাস, এটা যদি থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্টটা সেফ থাকে। এটা আমার বিলিভ।
এখন হ্যাঁ সরি ইউ ফিনিশ, আমি পরে কোশ্চেন করব। আচ্ছা, তো এর থেকে এইখানে হচ্ছে এই সোর্সটা আপনাকে ক্লিয়ার করতে হবে, যেটা আমি করেছিলাম। ইনকাম সোর্সটা ক্লিয়ার করেছিলাম যে আমার এই টাকাটা কোত্থেকে আসলো, অথবা এরপরে এরপরে যদি আমার টাকা বেশি লাগে কম লাগে আমি এটা ইনশিওর করতে পারবো কিনা। আমি যেটা করেছিলাম, আমার হোল সোর্স, আমার ফ্যামিলি, আমার স্পন্সর ছিল আমার বাবা আর মা। তো আমার মনে আছে যে ফ্রান্স আম্বাসেডর ইন্টারভিউতে জিজ্ঞেস করছিল যে হ্যাঁ তোমার বাবা তোমার স্পন্সর, আমি বুঝতে পারলাম, আর তোমার মা তোমার কিভাবে স্পন্সর হইলো, এক্সপ্লেইন। তো তখন আমি বলেছিলাম যে আমার মা ইনহেরিট প্রপার্টি থেকে ইনকাম আছে, তো দ্যাটস ওয়াই আমার মা আমার স্পন্সর, শি ক্যান সাপোর্ট মি। তো ওকে, দে কনভিন্স। তো এরপর আর কোনো কোশ্চেন করে নাই, এই সোর্সটা ক্লিয়ার করতে হয়। আমি যেটা করেছিলাম, আমাদের যা ইনকাম আছে এটা ইলিবারাটলি আমি একটা লয়ার দিয়ে এটাকে বলে ফিনান্সিয়াল লিমিটেড। তো আমি লয়ারকে বলেছিলাম আমাদের এই খাত থেকে ইনকাম। তো ও লয়ার আমাকে বলেছিল যে এই ডকুমেন্ট লাগবে, যেমন ইনকাম ট্যাক্স টিন লাগবে, তারপরে হচ্ছে আপনাদের যে বাসা ভাড়া দেন বাসা ভাড়ার ডিট লাগবে, আপনাদের যে ভাড়ার ল্যান্ড প্রপার্টির যে ইনকাম আছে সেটার যে ভাড়া দিচ্ছেন সেই ভাড়ার ডিট লাগবে, আপনার বাবার বিজনেস অ্যাকাউন্টের হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, অ্যাজ এ সাপোর্টিং, নট মাই মেইন ব্যাংক স্টেটমেন্ট। মাই মেইন ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আমার বাবার সেভিংস অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট সাপোর্টিং হিসাবে, এন্ড যদি ক্যাশ হ্যান্ড ক্যাশ কোনো টাকা থাকে তাইলে এটা। তো এইভাবে একটা ডোসিয়ার একটা ফাইল আমাকে ফিনান্সিয়াল এভিডেভিটের জন্য উকিল হচ্ছে রেডি করে দিয়েছিল। ওইটি আমি ক্যাম্পাস সরি ওইটা আমি অ্যাম্বাসেডর জমা করতে। এন্ড সেকেন্ড আরেকটা অপশন যেটা আমি অনেক জোর দেই হচ্ছে অ্যাকোমোডেশন। ফ্রান্স অ্যাকোমোডেশনটা অনেক জরুরি। আমি অনেকেই দেখেছি যে আহ, সব ঠিক আছে, সব ওকে আছে, জাস্ট একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারে নাই দেখে হচ্ছে তার ভিসা হয়নি, ভিসা রিজেক্ট হয়েছে। তো এই জন্য আমি বলি যে আমি আমাকে কেউ সাজেশন চাইলে আমি বলি ক্রুজ থেকে যদি কোনো অ্যাকোমোডেশন দেয় ওইটা বেস্ট। আফটার দ্যাট যদি ক্রুজ থেকে না পাওয়া যায় প্রাইভেট অ্যাকোমোডেশন আছে, যেটা 1 ইয়ারের কন্ট্রাক্ট সহ নিতে পারি, তো সেটাও হইলে হয়। আম, এই তো, আরো অল্টারনেটিভ কিছু আছে। আহ, এই দুইটাই হচ্ছে স্ট্রং পয়েন্ট ছিল আমার ক্ষেত্রে আর কি। জি ভাই বলেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। সো বেসিক্যালি আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি আহ, তো আপনি মেবি হচ্ছে আপনার বাবা মা এলং উইথ ইউর অ্যাকাউন্টস আপনি স্পন্সর দেখাইছেন। সো আমার বেসিক্যালি কেসটা হচ্ছে আমি ফুললি স্পন্সর। সো আমি আমার বাবা বা মানে আমাদের ফ্যামিলির কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আমি ইউজ করতেছি না। সো আমার কাছে মানে রাইট নাও আমার স্যালারি সহ মানে আমাকে ক্যাম্পাস ফান্ড বলছিল যে অ্যারাউন্ড 1200 ইউরো পার মান্থ দেখাতে হবে। সো আমার কাছে 1250-এর মতো হবে আর কি এই মান্থ শেষে, স্যালারি ট্যালারি সব আসার পরে। সো আমার কাছে এই এক্সট্রা যে টাকাটা ওইটা আপাতত নাই। যদি আমি এটা পুশ করতে পারি, আমার কাছে সোর্স অফ ফান্ড প্রুফ করার মতো এনাফ ডকুমেন্টস আছে। আমার ট্যাক্সও আমার পার্সোনাল নিজের নামে ট্যাক্স রিটার্ন দেওয়া আছে লাস্ট ইয়ারের। আর আর যেটা আছে সেটা হচ্ছে যে আমি ফ্যামিলি থেকে টাকা নিয়ে মানে ব্যাংকে রাখতে পারবো। বাট আমার ফুললি হচ্ছে মানে আমার বিলং টু ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। সো আমার কাছে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির মানে হচ্ছে ইউনো কোনো প্রপার্টি বা ডকুমেন্টস দেখানো, একমাত্র আমাদের একটা জায়গা আছে, বিল্ডিং আছে, রেন্টিং ইনকাম আছে, এইটা ছাড়া আমার কাছে অ্যাকচুয়ালি রাইট নাও আমার প্যারেন্টস এর কোনো ডকুমেন্ট নাই অ্যাকচুয়ালি। ওকে, দেখেন আসলে আমি যেটা মনে করি অথবা যেটা বুঝি, আমার আন্ডারস্ট্যান্ডিং, যে তারা হয়তো বা আপনার ফ্যামিলি বাংলাদেশের সাথে আপনার যে টাইটা সেটা মেজার করে মেবি।
বিকজ তারা আশা করে যে আপনি আসবেন, স্টাডি করবেন, আফটার স্টাডি গো ব্যাক টু কান্ট্রি। সো এটা আমার ফাইন্ডিং অথবা আমার বিলিভ। তো অ্যাজ এ ভিসা অফিসার হিসেবে আপনি জাজ করেন যে আপনি যদি ভিসা অফিসার হইতেন, তো ওইখানে আপনি এই প্যারামিটারটা মেজারমেন্ট করার জন্য কি কোনটাকে আপনি বেছে নিতেন? ফিনান্সিয়াল ডকুমেন্ট অর সামথিং লাইক দ্যাট, অন্য কিছু, মানে কোনটাকে আপনি হচ্ছে প্রায়োরিটি দিতেন? সো আপনার যে অ্যামাউন্টটা আছে অনেক ভালো অ্যামাউন্ট, খারাপ না। আপনাকে অনেক অনেক বেশি অ্যামাউন্ট দেখাতে বলছে, 1250 অনেক, যেটা কম্পাস হয়তো বা আমি জানি না কেন বলছে, তার পিছনে হয়তো বা কোনো কারণ থাকতে পারে। তো 1250 করেও আপনার আছে, ওকে, সেটাও গুড। এখন সোর্স অফ ইনকাম, ট্যাক্স আপনি দিচ্ছেন, সব ওকে আছে। আই হ্যাভ নো কোশ্চেন অ্যাবাউট দিস, বাট এম্বাসি কিভাবে জাজ করবে আমিও জানি না। তো আমার যেটা মনে হয় যে এম্বাসি ট্রাই করে হচ্ছে আপনার ফ্যামিলি, বাংলাদেশের টাইটাকে হচ্ছে ওরা মেজার করার জন্য। যেমন আমার একটা ফ্রেন্ড, আমি জানি, আমার সাথে কথা হয়েছিল, মানে কলিগ, সে হচ্ছে ঢাকাতে হচ্ছে একটা কোম্পানিতে 10 বছরের জব এক্সপিরিয়েন্স। সে কিন্তু জাস্ট তার স্যালারি ইনকাম দেখাইছে, নট সে আমার মতো হচ্ছে ফ্যামিলির হচ্ছে ফ্যামিলির ডকুমেন্ট অথবা ফ্যামিলি স্পন্সর দেখাইছে। সে নিজের স্পন্সর দেখাইছে। সে 10 বছরের হচ্ছে যে ইনকাম, সেভিংস, এগুলা দিয়ে একটা ফিনান্সিয়াল সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে সে দেখাইছে, তার পিছনে সে আসছে। ইভেন তার মাস্টার্স শেষ, এই বছর শেষ। জি, তো আমি এটাই বলতেছিলাম যে ভাইয়া মানে ফর এক্সাম্পল ইফ আই ওয়ান্ট টু লাইক সাবমিট মাই প্যারেন্টস ডকুমেন্ট, সো এটার জন্য হচ্ছে আই হ্যাভ টু মেক সাম এক্সট্রা ডকুমেন্টস, যেমন এটা বানাইতে হবে বা একটু প্রিপেয়ার করতে হবে। সো ইন দ্যাট কেস আমার যেহেতু মানে সবকিছু ডকুমেন্টস জেনুইন 100%, আমার ডকুমেন্টের মধ্যে কোনো ধরনের কোনো এডিট বা কিছু নাই। আমি এখন পর্যন্ত আমার ফাইবার ফ্রিল্যান্সার থেকে আমি যা টাকা ইনকাম করছি এগুলো সব ভ্যালিড সোর্স এন্ড ডকুমেন্ট আমার কাছে আছে। সো আমি অ্যাকচুয়ালি ফ্যামিলির ওই বার্ডেনটা নিতে চাচ্ছি না। সো আমি কি লাইক মানে আমার যা আছে তা দিয়েই চলে যাব, না বাবা মার কিছু ডকুমেন্ট দেখাবো? And এটা নিয়ে একটু কনফিউজড আছি আর কি। না, আপনি বারবার হচ্ছে জাস্টিফিকেশন চাচ্ছেন যে আপনি ওদিক যাবেন কি যাবেন না। আপনার কথার মধ্যে আপনার অ্যান্সার আছে। আপনি জি বলতেছেন আপনি ফ্যামিলিকে দেখাতে চাচ্ছেন না, আপনি সেলফ ফান্ডেড দেখাতে চাচ্ছেন। জি তো যদি আপনি নিজেই নিজের সেলফ ফান্ড দেখাতে চান, তাহলে গো এহেড। ফ্যামিলিকে যদি টানতে না চান, ওকে, নো প্রবলেম। তো আপনার আসলে প্রপার অ্যান্সার কিভাবে দিলে আপনি স্যাটিসফাই হবেন, আই ডোন্ট নো। বাট আমি আমার অথবা আমার দুই একজনের যে এক্সপিরিয়েন্স আমি জানি অ্যাবাউট ফিনান্সিয়াল সোর্স অথবা ফিনান্সিয়াল ডকুমেন্ট অর্গানাইজেশন, সেটা আমি আপনাকে বললাম। যেমন আহ, আহ, আমি নাম মেনশন করবো না, আমি একজন যে জানি, যদিও এটা তার পার্সোনাল কেস, আমি আপনাকে বোঝানোর জন্য বলি। তার তার এরকম ভ্যারাইটিস কাইন্ড অফ ইনকাম ছিল, বা ফ্রিল্যান্সিং মেবি অর আদার্স বিজনেস অনেক কিছু ছিল। সেটা ক্যাম্পাস টলসে দেখাইছে, সরি ক্যাম্পাসে, বারবার বলতেছি সরি, ফ্রান্স এম্বাসিতে দেখাইছে। আফটার দ্যাট ফ্রান্স এম্বাসি ফার্স্ট রিজেক্ট, তার ভিসা রিজেক্ট করছে। তো সে কি করছে, ভিসা রিজেক্ট করার পরে সে আবার আপিল করছে যে তো, তুমি কেন আমার ভিসা রিজেক্ট, প্রপার রিজন কি? দেন সেকেন্ড টাইম এম্বাসি তার ভিসা অ্যাকসেপ্ট করছে। তার মধ্যে তার আরেকটা ইস্যু ছিল যে তার ওয়াইফ ছিল, সে তার ওয়াইফের এক্সপেন্স কিভাবে বেয়ার করবে। তো এইটাও ফ্রান্স এম্বাসি কোশ্চেন ছিল যে তোমার ওয়াইফের
এক্সপেন্স কে বেয়ার করবে ডিউরিং তুমি যখন পড়াশোনা করবা তখন। তো সে দেখাইছিল তার ওয়াইফ জব করে, অনেক স্যালারি সার্টিফিকেট অনেক কিছু অনেক হাবিজাবি দেখাইতে হয়েছে। তো পুরা কমপ্লিট হিস্টোরিটা আমি শুনি নাই, অথবা আমি যেভাবে আমি আপনাকে এক্সপ্লেন করলাম হয়তো বা সে আপনাকে আরো বেটার এক্সপ্লেন করতে পারবে। বাট সে আসছে মাস্টার্স পড়াশোনা করতেছে, শেষ করছে মেবি। তো এই আর কি। তো আপনি আহ, আপনি আপনি আপনার যা আছে ডকুমেন্ট এগুলো আপনি প্রপার সুন্দর সাবমিট করেন। আই হোপ আপনার এটা ইস্যু হবে না। বাট এটা আপনি কিভাবে আহ, কিভাবে সোর্স অফ ফান্ডটা হচ্ছে শো করতেছেন এইটা ডিপেন্ড করে, এটা ম্যাটার করে। তো বেস্ট অফ লাক। আপনি, আই হোপ আপনার সাথে আমার পার্সোনালিও কথা হয়েছে যে কোনো লয়ারের কাছ থেকে সোর্স অফ ফান্ড এক্সপ্লেনেশন নেওয়া। জি জি, আমি এটা এটা একটা মানে কন্ট্যাক্টে আছি আচ্ছা, ইনশাল্লাহ, আপনি যেভাবে বলছেন ওইভাবে আর কি ওকে আরেকটা। ওকে, আশা করি আপনারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। ফ্রান্সে দেখা হবে আপনার সাথে। থ্যাংক ইউ কষ্ট দেওয়ার জন্য এক্সট্রিমলি সরি না না আজকে। এটা কোনো বিষয় না, যে কোনো সময় যে কোনো টাইমে আপনি বলবেন, আমি ফ্রি থাকলে আপনাদের সাথে যোগাযোগ করবো। ধন্যবাদ রাকিবুল হাসান ভাই, এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। অলসো আইড লাইক টু থ্যাংক মুবিন রশিদ ভাই আপনার প্রশ্নের জন্য, আপনার কন্ট্রিবিউশনের জন্য, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমাদের সাথে আমাদের আরেকজন পার্টিসিপেন্ট আছে হাফিজুর রহমান ভাই। হাফিজুর রহমান ভাই যদি একটু নিজেকে ইন্ট্রোডিউস করতেন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি হাফিজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে 2023 সালে বিএসসি সম্পন্ন করেছি। তারপর একটা কোম্পানিতে জয়েন করেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, এখন ওইখানে চাকরিরত আছি। তো আমি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম আর কি বাইরে, তো এই জন্য আর কি ওয়েবিনারে জয়েন করা, যে ফ্রান্স সম্পর্কে কিছু জানার জন্য, মাস্টার্স সম্পর্কে, স্কলারশিপ অপরচুনিটিস ইত্যাদি। ধন্যবাদ হাফিজ আপনার ইন্ট্রোডাকশনের জন্য। আপনার প্রোফাইল অলরেডি কোয়াইট এলিজিবল ফর অ্যাপ্লাইং ফর এ মাস্টার্স প্রোগ্রাম আই থিঙ্ক। আপনার এক্সপিরিয়েন্সও আছে। তো আমাদের এখানে যদিও ওভারঅল প্রসিডিউরগুলোর ব্যাপারে, এলিজিবিলিটির ব্যাপারে, কিভাবে শুরু করবেন এই ব্যাপারে আমরা অলরেডি একটা লম্বা সময় ধরে কথা বলেছি। যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে জানাতে পারেন। আমি মাত্র জয়েন করলাম, তো হয়তো অনেক কিছু মিস করেছি, যে রেকর্ডটা যদি পাওয়া যেত আর কি তাহলে আমার জন্য খুবই ভালো হতো। আর নো আমি আমি ওয়ারিস, এর বাইরেও যদি কোয়েশ্চেন থাকে এখনই করতে পারেন, নো প্রবলেম। যে আমি মানে মাস্টার্স এর জন্য স্কলারশিপ কেমন থাকে, যে ফুল ফান্ডেড স্কলারশিপ অপরচুনিটিস কিরকম আছে বিশ্ববিদ্যালয়গুলোতে? আচ্ছা, এটা জাহিদ জাহিদ ভাই কি আছেন আমাদের সাথে? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। ভাই আপনি হাফিজুর রহমান ভাইয়ের প্রশ্নটা যদি একটু প্রসিড করতেন। আচ্ছা, প্রশ্নটা যেটা সেটা ছিল মাস্টার্স এর ওভারঅল কি কি স্কলারশিপ আছে। তো সেক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে ফ্রান্সে স্কলারশিপ গুলো অনেকগুলো ইউনিভার্সিটি ভ্যারি করে। তো ইন জেনারেল যে স্কলারশিপটা আমরা সবাই সহজে অ্যাপ্লাই করতে পারি এবং ওয়েল অর্গানাইজড, সেটা হচ্ছে আইফেল এক্সিলেন্সি স্কলারশিপ। আইফেল এক্সিলেন্সি স্কলারশিপ ফুল ফান্ডেড, মানে ইনফ্যাক্ট যতগুলো স্কলারশিপ আছে ফ্রান্সে মোস্টলি সবগুলো ফুল ফান্ডেড। আইফেল এক্সিলেন্সি স্কলারশিপ হচ্ছে ইউনিভার্সিটি বেসড এবং মোটামুটি অনেকগুলো ইউনিভার্সিটিতেই আইফেল এক্সিলেন্সি স্কলারশিপ কভার করে, অনেকগুলো প্রোগ্রাম কভার করে। তো আইফেল এক্সিলেন্সি স্কলারশিপের ওয়েবসাইটে ডিটেল লেখা আছে, এটা হচ্ছে একটা স্কলারশিপ। আর ইউনিভার্সিটি প্যারিস সার্কেলের জন্য আমাদের আরেকটা স্পেশালাইজড স্কলারশিপ আছে, সেটা হচ্ছে আইডিএক্স স্কলারশিপ, যেটা হচ্ছে ইউনিভার্সিটি প্যারিস সার্কেল, ইউনিভার্সিটি অফ মন্টপেলিয়ে এবং কয়েকটা বিশেষ ইউনিভার্সিটিতে সেই স্কলারশিপ গুলো আছে। এবং ইনফ্যাক্ট অনেকগুলো ইউনিভার্সিটি তাদের নিজস্ব কিছু স্কলারশিপ আছে। তো আরেকটা স্কলারশিপ আছে যেটা হচ্ছে ক্যাম্পাস ফ্রান্স স্কলারশিপ বা ফ্রেঞ্চ গভর্নমেন্ট স্কলারশিপ। সেটা হচ্ছে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি না, বা এটা আমাদের ক্যাম্পাস ফ্রান্স থ্রুতে অ্যাপ্লাই করতে হয়।
ওভারঅল আমাদের ক্ষেত্রে এই তিনটা বা মানে কোট করার মতো তিনটা স্কলারশিপ আমি বলবো আছে আমাদের ফুল ফান্ড এবং ভালো অপরচুনিটি। তো এই এই তো আমাদের স্কলারশিপের ব্যাপার। আচ্ছা, আমি এরপর কিছু কোশ্চেন করতে চাই যে ভালো বলতে মানে কিরকম, মানে কয়জন পায়, তা তাদের প্রোফাইলটা কিরকম? যেমন আমার প্রোফাইল যদি আমি একটু বলতে চাই, যে আমার সিজিপিএ ছিল হচ্ছে 3.58, ক্লাসে হচ্ছে 10th আউট অফ 49, অ্যান্ড 3 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে কম্পিউটার সায়েন্স ফিল্ডে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তো মানে এই প্রোফাইল নিয়ে কি আমার পাওয়ার সুযোগটা কিরকম আছে, মানে এটা কি প্র্যাকটিক্যালি ফিজিবল হবে কিনা আমার অ্যাপ্লাই করা? আমার মনে এটা হয় একটা। আসলে প্রোফাইলটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। আসলে প্রোফাইল জি, সেলফ সিজিপিএ এক্সপিরিয়েন্স, তারপর অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো প্রজেক্ট থাকলে বা কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে, তো ওভারঅল অনেক কিছুর উপর প্রোফাইলটা ডিপেন্ড করে। বাট আপনার যে প্রোফাইল আছে আমি মনে করি আপনার প্রোফাইল যথেষ্ট ফিজিবল, ইজ গুড টু গো। অ্যান্ড আর অনেক ক্ষেত্রে যেটা হয় ধরেন পেরিসাইকেলের মতো ইউনিভার্সিটি বা উপরের দিকে কিছু ইউনিভার্সিটিতে এরা যেটা চায় সেটা হচ্ছে ইংলিশ ডট প্রোগ্রাম গুলোতে একটু ভালো আইএলটিএস স্কোর চায় এরা সচরাচর। না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম যে যারা পেরিসাইকেলেতে আসছে এখন পর্যন্ত সবার আইএলটিএস স্কোর অন এভারেজ 7 এর উপরে। মানে এটা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট থেকে দেখা। তো সেটা আপনি ধরে নিতে পারেন যে ফ্রান্সে যদি আপনি ইংলিশের ভালো আপনার স্কোর থাকে, ভালো প্রফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট। অ্যান্ড সিজিপিএ ডেফিনেটলি ম্যাটার্স, বাট আই থিঙ্ক 3.5 আপ ইজ কোয়াইট গুড, লাইক ইজ মোর দেন এনাফ। আর রিসার্চ ম্যাটার্স। ফ্রান্সের সবগুলো ইউনিভার্সিটি অনেক বেশি রিসার্চ ওরিয়েন্টেড। আপনার যদি একটা পোস্টার পাবলিকেশনও থাকে বা একটা কনফারেন্স পাবলিকেশনও থাকে, মানে এনিথিং রিলেটেড টু রিসার্চ, দে গেট ইট লাইক at their top priority in terms of selection. So আমার মনে হয় ওভারঅল সবকিছু মিলাই এই প্রোফাইলটা রেডি হয় আর কি। আমি ধন্যবাদ। আরেকটু কন্ট্রিবিউট করতে চাই হাফিজকে। হ্যাঁ, তুমি হচ্ছে যে ইরাসমাসের জন্য অ্যাপ্লাই করতে পারো। ইরাসমাসের অ্যাপ্লিকেশন এবছর সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হবে। তোমার যেহেতু জব এক্সপিরিয়েন্স আছে, তারপরে এই রেজাল্টও ভালোই, আইএলটিএসটা দিয়ে দিলে, আইএলটিএস মোটামুটি 6.57 হলে এনাফ, যেটা জাহিদ বললো। কারণ ইউরোপে ওরা ইংলিশের উপর খুব বেশি গুরুত্ব দেয় না, যেমন ইউএসএ তে বা কানাডাতে দেয়। এখানে হচ্ছে কমিউনিকেট করা গেলে হয়। ইভেন ইন্ডিয়া পাকিস্তান থেকে যারা আসে ম্যাক্সিমামই হচ্ছে যে মিডিয়া ইনস্ট্রাকশন দিয়ে চলে আসে ফ্রান্সে। ইভেন আমাদের বাংলাদেশ থেকে একজন ভাই আসছিল ইরাসমাস মুন্ডুসে স্কলারশিপ ছাড়া, আইএলটিএস ছাড়া। তো তারপরে তোমার প্রোফাইলটা একটু ভারী করার জন্য আমি বলবো যে আইএলটিএসটা দিয়ে দিতে পারো। যেহেতু মিডিয়াম ইনস্ট্রাকশন ব্যাচেলর এমনিতে ইংলিশ ছিল, আশা করি খুব বেশি কষ্ট হবে না। আর এর পাশাপাশি সিবি আর এসওপিটা স্ট্রংলি প্রিফার করো, তাইলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। আর আচ্ছা আমি ভাই, বলবো যে যদি হ্যাঁ বলো। ইরাসমাস মানে মাস্টার্স এর ক্ষেত্রে তো 2 ইয়ার্স করার পর ওটা কি মানে দেশে ব্যাক করতে হয়, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কি? না, ওইটা ওরকম বাধ্যবাধকতা নাই, এটা এমনিতে স- বলে আর কি যে ব্যাক আসতে হবে বা এটা। বাট যেমন ফ্রান্সের ক্ষেত্রে হচ্ছে ফ্রান্স 1 বছর সময় দেয় সম্ভবত জব সার্চিং ভিসা। আচ্ছা, মানে ইরাসমাসে করলে তো কয়েকটা দেশ মিলে থাকে, তো আমার লাস্ট হ্যাঁ, সেমিস্টার যেই দেশে থাকবে ওই দেশে কি আমি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট করতে পাবো দেশে? ওইটা ওইটা ডিপেন্ড করে ওই দেশের উপরে। আহ, ইউরোপের তো একটা কমন রুল হচ্ছে যে ওরা একটা ইয়া দিবে, আমার যতটুকু জানি স্টে করতে দেয় কিছুদিন। কিছু কিছু দেশে দেয় না, একটু বেশি টাফ আর কি। আর হচ্ছে আমি যে ভাই আমি ভাই একটা জিনিস এই জায়গায় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মানে আমাদের যদি পড়াশোনা মানে ইরাসমাসের মতো একটা প্রোগ্রামে এসে আমার মনে হয় 2 বছরের পরে আপনি কি করবেন সেটা নিয়ে
চিন্তা করতে হয় না আসলে, অ্যাজ ইউজুয়াল কারো চিন্তা করতে হয় না। তো ইনশাল্লাহ আপনি ভালো কিছু চিন্তা করেন, ভালো কিছু হবে। নর্মালি মাস্টার্স করার পরে যখন এখানে সবগুলো মাস্টার্সে থিসিস থাকে, থিসিসের সময় ওই যে ইন্ডাস্ট্রিতে যাবা নাকি ফিস দিতে যাবা ওরকম একটা রোড ম্যাপ মোটামুটি তৈরি হয়ে যায়। এখন খুব কমই দেখছি, বা আমার জানা মতে আমি কাউকে দেখিনি যে ইরাসমাস শেষ করে সে দেশে ব্যাগ যাইতে হয়েছে। হয়তো সে চলে গেছে নিচ থেকে, বাট যাইতে হয়েছে এরকম কাউকে আমি এখনো দেখিনি, আমার জানা মতে দেখিনি আর কি। মেনি মেনি থ্যাঙ্কস ভাই। ওয়েলকাম। আমরা হাফিজুর রহমান ভাইয়ের জন্য দোয়া করি। এত সুন্দর একটা প্রোফাইল, ভালো একটা প্রোফাইল, স্ট্রং একটা প্রোফাইল। আশা করি উনি ওনার কাঙ্ক্ষিত স্কলারশিপটা ম্যানেজ করতে পারবেন। ইন দ্য মিন টাইম আমাদের অন্য পার্টিসিপেন্টদের কাছে অনুরোধ থাকবে, যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করার জন্য। ওভারঅল যে কোনো বিষয়ে আর কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে। আহ, আমাদের মোস্ট প্রবাবলি আরেকজন পার্টিসিপেন্ট আছে। আমরা খুব দ্রুত আজকে সেশনটা শেষ করে দিব। আমাদের পার্টিসিপেন্টের কোশ্চেনটা নিয়ে আমরা শেষ করব খুব দ্রুত। এর বাইরে আজকে যারা জয়েন করেছেন, স্টিল আমি জানি না সবাই কিছু না কিছু কোয়েরি ছিল যারা ফর্ম পূরণ করেছিল, বাট মোস্ট প্রবাবলি কিছু কোশ্চেন অলরেডি অ্যাড্রেস করা হয়েছে, এই জন্য আর আলাদা করে কোশ্চেন করা হয় নাই পার্টিসিপেন্টের পক্ষ থেকে। এখনো যদি কেউ কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ কাইন্ডলি জানান। জি, জহুরুল হাসান ভাই, আপনি প্রসিড করেন প্লিজ। হ্যালো, শোনা যাচ্ছে? জি জি, শোনা হচ্ছে ভাই, বলুন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, আমার গত বছর মাস্টার শেষ করছি, আর উপস্থিত সরি আমি শুরু থেকে বলি, আমি হচ্ছে সিলেট থেকে বলছি। জি আর গত বছর আমি মাস্টার শেষ করছি ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। জি আমার ব্যাচেলর মাস্টার্স হচ্ছে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ। জি এখন বিষয় হচ্ছে, রিসেন্টলি আমি দিছি আইএলটিএস এ, আমার কাঙ্ক্ষিত স্কোর আসেনি, ধরেন B2, একবারে লয়ার লেভেল। এখন আবার আইএলটিএস দেব। আমার রিলেটিভ ফ্রান্সে থাকেন, উনি বলছেন যে এই তাদের একটা প্রোগ্রাম আছে, তুমি এখানে জয়েন করো, অনেক কিছু জানতে পারবা। এখন হচ্ছে সেলফ ফান্ডে যদি আমি ফ্রান্সে অ্যাপ্লাই করতে চাই, আমার আইএলটিএস স্কোর বা ভাষা দক্ষতা বা ফুল প্রসেসের জন্য আমি আপনাদের বা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সহযোগিতা পাইতে পারি, বা এটা আমার জন্য কেমন হবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মোস্ট প্রবাবলি আপনার কোয়েরিটা ছিল যে এখানে আসার ক্ষেত্রে আপনাকে অফিসিয়ালি, অর্থাৎ ইনস্টিটিউশনালি অ্যাকসেপ্টেন্স থেকে শুরু করে এই ব্যাপারগুলোতে কেউ হেল্প করতে পারবে কিনা, এটাই ছিল আপনার কোশ্চেন? আমি রিসেন্টলি আইএলটিএস দিছি, দিয়েছি, মানে আমার কাঙ্ক্ষিত স্কোর পাইনি। আমার আবার IELTS দেব কি দেব না, এটা প্রশ্ন। আপনি কাঙ্ক্ষিত স্কোর পান নাই বলতে 6.5 এর নিচে কি নাকি 6.5 হ্যাঁ আছে? হ্যাঁ, 6.5 এর নিচে আছে। ও আচ্ছা আচ্ছা। তো এইখানে যেটা বলি, অনেক সময় হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার সময় মিডিয়াম ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়েই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ইন দ্য মিনটা আপনি কিছু সময় আরো হাতে থাকলো, আপনি যদি স্কোর আপগ্রেড করতে চান আপনি আবার পরীক্ষা দিলেন, সাজেস্টেড। আর আপনার কোশ্চেনে আসি, যেটা হচ্ছে আমরা যেহেতু ভলান্টিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আমাদের কাছে হচ্ছে আপনি
যে কোনো প্রশ্নই করতে পারবেন, অর্থাৎ এখানে আপনার কোনো লেনদেন কোনো বিনিময় ওইভাবে চিন্তা করতে হবে না। 1 2 নাম্বার হচ্ছে আমরা কাউকে মানে আসার ব্যাপারে গ্যারান্টি দিয়ে কোনো কিছু করতে পারি না। আমাদের এটা ওইভাবে তো আমরা ফাংশন করতে পারি না। আমাদের এটা ভলান্টিয়ারিং অর্গানাইজেশন হওয়ার কারণে আমরা এটা করি না। বাট আপনি মানে আপনার যে প্রশ্নগুলা বা যে বিষয়গুলাতে আপনি কখনো যদি কোনো চ্যালেঞ্জ ফিল করেন, আপনি আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারবেন। এটা একটা জিনিস। আর আইএলটিএস এর বিষয়টা যেটা বলছেন, আমাদের আজকে স্পিকাররা অলরেডি কয়েকটা ক্ষেত্রে হয়তো অলরেডি অ্যাড্রেস করেছেন বিষয়টা। তো 6.5 আইএলটিএস হচ্ছে আপনার এটা সাজেস্টেড। আর যদি সামহাও দেখেন যে আপনার সময় চলে যাচ্ছে, বাট আপনি একটা ভালো মিডিয়াম ইনস্ট্রাকশন ইংলিশের এরকম কোনো একটা কোর্স পেয়েছেন এখানে, যেটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, আপনার রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ করে, আপনি ওইটাতে যদি অ্যাপ্রোচ করতে চান, আপনি মিডিয়াম ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়ে করতে পারেন, অ্যাপ্লিকেশনটা করতে পারেন, এটা করা যায়। তো যদি চান যে না আরেকটু ভালোভাবে আমি অ্যাপ্রোচ করি, সেই ক্ষেত্রে আইএলটিএস এর স্কোরটা আপডেট করা আই থিঙ্ক ওয়েল সাজেস্টেড, যদি আমাদের অন্য কোনো স্পিকার এই ব্যাপারে কিছু কন্ট্রিবিউট করতে চায়। হ্যাঁ, আইএলটিএস এর প্রোফাইলটা থাকলে বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের টেস্ট থাকলে ভালো আর কি। এটা হচ্ছে অলওয়েজ বেটার। আর আপনার আর্টস এর কোর্সগুলোতে সেলফ ফান্ডিং এ আসাটা একটু ইজি আমার যতটুকু মনে হয়। ওগুলাতে একটা স্কলারশিপের পরিমাণ কম থাকে নর্মালি। মাস্টার্স এর ক্ষেত্রে এখানে সায়েন্সের সাবজেক্ট গুলোতে একটু টাফ হয়, পার্ট টাইম জব করাটা অনেক বেশি টাফ হয়। বাট আর্টসে মাস্টার্স করলে ওটার প্রেশার কিরকম হয় ওটা এক্স্যাক্টলি জানা নাই। বাট পিএইচডির ক্ষেত্রে অনেক রিল্যাক্স থাকে। পিএইচডিতে আর্টসের যারা তারা ম্যাক্সিমামই হচ্ছে যে সেলফ ফান্ডেড পিএইচডি করে, ওর পাশাপাশি জব করে। আর পিএইচডিতে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। এটা যেমন সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে যে ফান্ডিংটা খুবই লিমিটেড, 3 বছর ম্যাক্স 3.5 বা 4 বছর। আর্টসের ক্ষেত্রে যেহেতু ফান্ডের লিমিটেশন নেই, ওটা 6 বছর 7 বছর ধরেও করা যায়, এই আর কি। ধন্যবাদ। তো আপনার জন্য সাজেশন হচ্ছে আপনি আপনার যেহেতু ইয়াতে থিওলজি বা ইসলামিক স্টাডিজ ওগুলাতে আমার মনে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাকে অনেক বেশি কমিউনিকেট করতে হবে। সো এখানে আমার মনে হয় আপনার একটু আইএলটিএস এর দিকে গুরুত্ব দিলে ভালো হবে। থ্যাংক ইউ ভাই। আপনার কি আর কোনো কোয়েরি ছিল? আপনি করতে পারেন, সময় আছে। আমি আমি তাইলে আর ইন ফিউচারে যদি কোনো আপনাদের সহযোগিতা চাই তাইলে আপনি মনে হয় হোয়াটসঅ্যাপে আমাকে জি ইনফর্ম করছিলেন। জি। ইন ফিউচারে আপনাদের মাধ্যমে মানে গাইড পেতে পারি, এটাই আমার আমাদের আশা, মাধ্যমে তাই গাইড তো? পেতে পারবেন, বাট আমরা আমাদের এখান থেকে হচ্ছে আপনাকে কেউ কোনো ধরনের বিনিময় দাবি করবে না, করতে পারবে না। এটা একটা জিনিস, যেহেতু সবাই স্টুডেন্ট, কেউ কোনো স্টুডেন্ট হেল্প চাইলে আমরা ফ্রিতে হেল্প করি। বাট অন্য কারো কাছে যদি কেউ বলে আপনাকে টাকা দিয়ে এটা করে দিবে বা ইয়ে করে দিবে, ওই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এটা আমাদের বিনীত অনুরোধ আর কি, কারণ এই জিনিসগুলা অফিসিয়ালি নিজে করলেই ভালো। পার্সোনালি এই ধরনের রিস্ক না নেওয়া ভালো আর কি, আমি যেটা আপনাকে সাজেস্ট করব। আর যে কোনো একাডেমিক এই ধরনের অ্যাপ্লিকেশন হোক বা ইয়ে হোক, আপনি আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারেন, নো ওয়ারিজ। শুক্রিয়া ভাই, আসসালামু আলাইকুম। আমাদের একজন গেস্ট পার্টিসিপেন্ট আছে, লাস্ট মোমেন্টে জয়েন করেছেন, নরিন মাহবুবা। আপনি যদি কাইন্ডলি একটু আপনাকে ইন্ট্রোডিউস করতেন, আর আপনার যদি কোশ্চেন থাকে কোশ্চেনটা যদি জানাইতেন প্লিজ। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন?
জি, শোনা যাচ্ছে। আপনি কাইন্ডলি প্রসিড করেন। তো ভাইয়া আমার ইন্ট্রোডাকশন এটা যে আমি ফল 2026 এ হচ্ছে প্যারিস স্যাকলেতে M2 প্রিয়াম প্রোগ্রামে সিলেক্টেড হয়েছি। তো বাই দিস টাইম আমি 2-3 দিন আগে হচ্ছে ক্যাম্পাস ফ্রান্স ভিজিট করেছি, সেখানে আমার ইন্টারভিউ ছিল, প্রি কনসুলার ইন্টারভিউ। তো এটার পরে হয়তো নেক্সট আমাকে তারা লিংক দিবে যখন আমি বিএফএস এ ডকুমেন্ট সাবমিট করব। তো এটা হচ্ছে আমার কারেন্ট স্টেট কাজের। আর এখন আমার কোশ্চেন হচ্ছে এটা যে যখন আমি ক্যাম্পাস ফ্রান্স ভিজিট করেছি, তো সেখানে তো আমাকে স্পন্সর ডিটেল বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কিভাবে কি সাবমিট করতে হবে সেটা তো আমাকে আর বলে নাই, বা ওটা তো ওদের বলবে না ইন্টারভিউতে। কিন্তু এখানে আমার কিছু কোয়েরিজ আছে, যেমন কারেন্টলি আমি কিছু প্রবলেম ফেস করছি। ধরেন যে যেই স্পন্সর আমি শো করব, ফর এক্সাম্পল আমার ফাদার, তো ফাদারের হচ্ছে যেই ব্যাংক স্টেটমেন্ট, সেটা অ্যামাউন্ট যথেষ্ট আছে শো করার মতো, কিন্তু বাবার হচ্ছে যে ইনকাম, ফর এক্সাম্পল ওনাকে যদি আমি বিজনেসম্যান হিসেবে শো করি, তো তার ট্রেড লাইসেন্স নেই বা কোনো ট্যাক্স রিটার্ন রিপোর্টও নেই। তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাজ অ্যান অল্টারনেটিভ কি করা যায়? এখন যদি আমি ট্যাক্স রিটার্ন রিপোর্ট জেনারেট করি, মানে জমা দিয়েই হয়তো যদি করি, সেটা একটা সময় সাপেক্ষ বিষয়। প্লাস ট্রেড লাইসেন্সের জন্য যদি আমি অনলাইনে আবেদন করি, সেখানেও শো করবে যে আমার এটা জেনারেট করা, মানে ডেট অফ ইস্যু একটা থাকবে, ডেট দেওয়া থাকবে যেটা আমি রিসেন্টলি জেনারেট করেছি। তো এই সব বিষয়ের জন্য আর কি কিভাবে এটা মানে সিম্পল ওয়েতে করা যায় বা ট্রাস্টওয়ার্দি মানে ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার এটা একটা প্রবলেম। আর আমি যেহেতু স্টুডেন্ট, আমার ইনকাম শো করার মতো কোনো নাই, সোর্স নাই। তো প্যারেন্টস এরটাই করতে হবে। তবে অল্টারনেটিভ হিসেবে আমার ভাই আছে, তো ভাইকে হচ্ছে যদি আমি সেকেন্ডারি স্পন্সর হিসেবে শো করি, কারণ প্রাইমারি স্পন্সর ভাইয়াকে করতে পারবো না, যেহেতু আমার বাবা মাকে শো করাই হয়তো ভালো হবে। তো সেকেন্ডারি স্পন্সর হিসেবে ভাইকে আমি হয়তো করতে পারবো, কিন্তু বাবার ওইটা কি করব, এখানে এখানে সমাধানটা কিভাবে করা যায়? আচ্ছা, আপনার ইস্যুটা খুবই স্পেসিফিক। আর আপনাকে আগে কংগ্রেচুলেশনস জানাই, আপনি অলরেডি অনেকগুলো প্রসিডিউর শেষ করে ফেলেছেন। প্যারিস সার্কেলের এখানে কয়েকজন অ্যালামনাই অলরেডি আছে। আপনার আজকের এই সেশনে জয়েন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার ক্ষেত্রে আমি যেটা ফেস করেছি, আপনার সাথে আমার কিছু সিমিলারিটিস আছে। এইটা যে আমার ক্ষেত্রেও আমার আব্বুই ছিল আমার মানে রেফারি, অর্থাৎ উনি আমাকে রেফারেন্স করেছিল ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি যেটা দেখানোর জন্য। অর্থাৎ তো এই ক্ষেত্রে হচ্ছে আমার আব্বুর যে সেভিংস অ্যাকাউন্টটা, এইটা শুধুমাত্র রেফারেন্স লেটারের শেষে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ইনফরমেশন কত টাকা আছে আর ডলারের এগেনস্টে কত রেট, তখন এই ব্যাপারটা উল্লেখ করে একটা লেটার ইস্যু করা হয়েছিল। এবং ওই লেটারটাই লিটারালি ইস্যু করা হয়েছে জাস্ট দ্য ডে বিফোর অফ মাই ইন্টারভিউ উইথ বিএফএস। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমি তো টার্কিতে ব্যাচেলর করে টার্কিশ কনসুলেটে অ্যাপ্রোচ করছি এবং তারা এই ডকুমেন্ট গুলা অ্যাপ্রুভ করছে। ইনফ্যাক্ট আমি ক্যাম্পাস ফ্রান্স ফেস না করে ডকুমেন্ট দেওয়াতে তারা আমাকে ফোন দিয়ে ক্যাম্পাস ফ্রান্সের অ্যাটেস্টেশনটা জানতে চাইছে যে আপনার এখানে একটা অ্যাটেস্টেশন মিস আছে, এটা একটু কাইন্ডলি পাঠান। আমার ভিসার প্রসিডিউরটা ছিল এইটাতে। তো এই ক্ষেত্রে অর্থাৎ বাবার বিষয়টাতে, বাবা তখন রিটায়ার্ড ছিল, আমার আব্বু তখন রিটায়ার্ড, তখন তার স্পেসিফিক কোনো বেতনের কোনো উৎস নাই। বাট আব্বুর রেফারেন্সে হচ্ছে একটা ব্যাংক যখন আমাকে একটা স্টেটমেন্ট দিল এবং ওইটা আমার জন্য ইস্যু করা হইলো, ওইটাতে আমার হয়ে গেছে। এখন বাংলাদেশে এটা কিভাবে ডিল করা হবে এই বিষয়টা, এই ব্যাপারে আমি পুরোপুরি ক্লিয়ার না 100%। এক নম্বর হচ্ছে এটা, যেহেতু আমরা দুইটা ভিন্ন জায়গা থেকে অ্যাপ্লিকেশন করছি। আর দ্বিতীয়টা হচ্ছে ট্রেড লাইসেন্সের ব্যাপারটা নিয়ে আপনি কেন কনসার্ন? আপনার কি এর আগে কোনো রেকর্ড মানে কারো কাছ থেকে জানতে পারছিলেন যে তারা এই বিষয়টা ইনকোয়ারি করছে কারো ব্যাপার? আপনি যদি এটা একটু জানাইতেন। হ্যাঁ, একজন ভাইয়া বলল যে আপনি যদি এখন রিসেন্টলি ইস্যু করেন, ওইখানে ডেট অফ ইস্যু থাকবে। তো এটা এম্বাসি হচ্ছে এটা অ্যাজ এ রেড ফ্ল্যাগ নিবে, যেহেতু এটা রিসেন্টলি ডেট দেওয়া থাকবে, তো এটা করা দরকার নাই। এখন ওই ভাইয়া ওনার আচ্ছা, এক্সপিরিয়েন্স থেকে বলছে, বাকি ডিটেলস জানি না। ওকে, কিছু মনে না করলে আমি একটা কোশ্চেন করতে পারি?
sure. জি, আপুর বাবা কি করে, মানে ওনাদের কি কোনো বিজনেস আছে না নাই? হ্যাঁ, কারেন্টলি হচ্ছে সিচুয়েশনটা এরকম যে বাবার হচ্ছে মানে শপ আছে, সেটা হচ্ছে রেন্টে দেয়া। হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে আমাদের মান্থলি হচ্ছে মানে রেন্ট আসে, মানে অ্যাজ এ কি বলে এটাকে, প্রফিট আচ্ছা, বা ভালো। কিছু। ওকে, আই ক্যান হেল্প ইউ মেবি। তো আমার কেসও এরকম ছিল, যদি আমার রেন্টের সাথে আমার বাবার বিজনেসও ছিল। আপনাকে বাবার বিজনেস দেখাইতে হবে বিষয়টা এমন না। আপনার ভাই কি কোনো জব করে, কোনো কিছু করে? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই হচ্ছে ভাই ইঞ্জিনিয়ার, ক্লাউড আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। বাংলাদেশে কোনো রিনোন কোম্পানিতে? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের লিঙ্ক3। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, আপনি যেটা করবেন, দুইটা স্পন্সর লেটার রেডি করবেন। একটা হচ্ছে আপনার বাবা স্পন্সর দিবে লেটার দিবে, আপনার ভাই একটা স্পন্সর লেটার দিবে, দুইটা স্পন্সর লেটার দিবে। আর আপনার বাবার যে রেন্টাল ইনকাম আছে এটাকে জাস্টিফাই করাবেন হচ্ছে অ্যাডভোকেটের মাধ্যমে, মানে ফিনান্সিয়াল এফিডেভিটে জাস্টিফাই করাবেন। এটা কোন আপনি কি ঢাকায় থাকেন না ঢাকার বাইরে? হ্যাঁ, ঢাকায়, ডেমরা। ওকে, তো আপনি যদি এটা জাস্টিফিকেশন করাইতে পারেন কোন লয়ার দিয়ে যে আপনাদের রেন্টাল ইনকাম আসে, তো এটা এফিডেভিটের মাধ্যমে ওরা জাস্টিফিকেশন করে দিবে। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনার প্রাইমারি সোর্স অফ লিভিং কস্ট, এবং আপনার ভাইকেও আপনি এটার মধ্যে ইনভলভ করবেন। তো আপনার আপনার বাবা আর ভাই দুইটা লেটার দিবে, স্পন্সর লেটার। আমি যেটা করেছিলাম, আমার মার কাছ থেকে, আমার বাবার কাছ থেকে দুইটা লেটার নিয়েছিলাম, যে তারা অ্যাসুরেন্স দিচ্ছে যে তারা আমাকে স্পন্সর করতেছে, স্পেসিফিক লেটার উইথ তাদের নাম, বার্থ ডেট, আমার নাম, বার্থ ডেট, সামথিং লাইক এরকম একটা লেটারের উল্লেখ ছিল। তো যেটা আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার ভাই কেন তোমার স্পন্সর, তো আপনি এইভাবে অ্যান্সারটা দিবেন যে আমার বাবার বয়স হয়েছে, সো দ্যাটস ওয়াই আমার বাবা হচ্ছে এগুলো আমার ভাইয়ের উপরে দিচ্ছে, বাট আমাদের ফ্যামিলি এখনো জয়েন্ট ফ্যামিলি, তো দ্যাটস ওয়াই আমার ভাই আমাকে ফার্দার এডুকেশনের জন্য আমাকে দেশের বাইরে এনকারেজ করতেছে, সো দ্যাটস ওয়াই সে স্পন্সর। আই হোপ ইট উইল ওয়ার্ক, আর আপনি এটা ট্রাই করতে পারেন। মেবি এটা অনেক আপনি এই যে ওই ট্রেড লাইসেন্স ইস্যু টিস্যু হাবি জাবি করার থেকে এইটা অনেক আপনাকে হয়তো বা কাজে দিবে। হ্যাঁ, বুঝতে পারছি। আর হচ্ছে যে স্পন্সর লেটার যেটা, ওইটা কি ই করতে হবে, কি বলে, নোটারাইজ করতে হবে? না 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 না, ওইটা না, নট নোটারাইজ, লাগবে ওইটা একটা লেটার, একটা হোয়াইট পেপারে উপরে লেখা থাকে টু দা ফ্রান্স এম্বাসি অ্যাড্রেস, সাবজেক্ট লেখা থাকে যে কনফার্মেশন অফ স্পন্সরশিপ, অথবা হচ্ছে বিহেভ অফ, মানে সাবজেক্ট আপনি লিখতে পারেন যে কনফার্মেশন বিহেভ অফ অমুক। তো ওইখানে ভিতরে লেখা থাকবে যে আমি পরিচয় থাকবে যে আমি অমুক, আমার ছেলে অথবা আমার মেয়ে অথবা আমার বোন অমুক, তার পাসপোর্ট নাম্বার অমুক। তো সে আমি সে পড়াশোনাতে অনেক ভালো, সে ফার্দার মাস্টার্স পিএইচডি করতে চায়, তো আমি তাকে সাপোর্ট করতে চাই। তো ফিনান্সিয়ালি মেন্টালি আমার পক্ষ থেকে হচ্ছে তাকে আমরা মানে আমাদের বেস্ট পসিবল দিয়ে হচ্ছে সাপোর্ট করবো। তো এরকম তার নিচে হচ্ছে থাকে হচ্ছে সিগনেচার, নাম, ডেজিগনেশন যা থাকে তাই। তো এটার সাথে আপনি আপনার ভাইয়ের কিছু ডকুমেন্ট, এটা কি ডকুমেন্ট, এইটা আপনি যে লয়ার দিয়ে আপনি হচ্ছে ফিনান্সিয়াল অর্গানাইজ করবেন, তারে এটা বললে সে আপনাকে স্পেসিফিক বলে দিতে পারবে যে এইটা। তো এটা আপনার জন্য আমার মনে হয় অলমোস্ট তো আপনার হয়ে গেছে, জাস্ট হচ্ছে ফিনান্সিয়াল এফিডেভিটে বাকি আছে। তো আপনি এইটা অ্যাপ্লাই করতে পারেন। আই থিংক এটা কাজ করবে অনেক। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, বুঝতে আচ্ছা, পেরেছি। ধন্যবাদ রাকিব ভাইকে। এখানে আমি একটা জিনিস আপনাকে শর্টলি অ্যাড করি।
তো এটা হচ্ছে স্পন্সর লেটারটা জাস্ট 1 পেজের হবে, খুবই সিম্পল। জাস্ট সিম্পল ওয়ার্ডে এটা বলবে, ধরেন আপনার আমি যেটা করছিলাম বাম পাশে তারিখ, তারপর হচ্ছে যে জায়গা প্লেস, আর টু হুম ইট মে কনসার্ন, এটা হচ্ছে সব বাম পাশে রেখে মেইন প্যারাগ্রাফটাতে হচ্ছে আমার বাবা হয়ে উনি লিখতেছে এটা যে আমি জসিমউদ্দিন ভুঁইয়া এটা এটা এনআইডি নং এত, যে ডিক্লেয়ার করতেছি যে অমুক সময় পর্যন্ত তার আমার ছেলের পুরা ফিনান্সিয়াল এক্সপেন্সটা হচ্ছে আমি বিয়ার করব, এবং আমি যে হুম অ্যাড্রেসে থাকবো ওইটাও উল্লেখ করে দেওয়া হয়েছিল, এবং আব্বু সাইন করছে অ্যাকর্ডিংলি। অ্যান্ড নিচে হচ্ছে অ্যাটাচমেন্টে দেয়া আছে, যে অ্যাটাচমেন্ট হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট আর হচ্ছে আমার আব্বুর এনআইডি, এই দুইটা জিনিস। এটাই জাস্ট এতটুকুই সিম্পল ছিল আমারটা। সো এইটা খুবই সিম্পল, মানে আপনার অলরেডি অলমোস্ট আপনার তো প্রসিডিউর 90% ডান হয়ে গেছে। সো এটা আই থিঙ্ক, আর পাশাপাশি রাকিব ভাই যেটা বলছে যে আপনার এফিডেভিটের কথা ফিনান্সিয়াল সলভেন্সির জন্য, তো ওইভাবে আপনি চাইলে প্রসিড করতে পারেন। আর আমাদের একটা কোশ্চেন ছিল, মইনুর রশিদ ভাই প্লিজ একটু জি ভাই, প্রসিড ওয়ান করুন। লাস্ট কোয়েশ্চেন। আমার কি লাইক কোনো টাইপ অফ ডকুমেন্ট নোটারাইজ করতে হবে? আমার ট্যাক্স রিটার্ন, টিন রিটার্ন এগুলো কিছু না, জাস্ট প্লেন যা আছে তাই দিয়ে দেবো? এই ব্যাপারে তো আমার এক্স্যাক্টলি ধারণা নাই। আম, ভাই আমি বলি। রাকিব হাসান, আপনি উত্তর দেন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বেলায় ক্যাম্পাস ট্রান্স যেটা করছিল, ওরা একটা কপি রেখে দিছিল আর একটা কপি আমাকে ফেরত দিছিল। তো যদি আপনার কাছে কোনো অরিজিনাল ডকুমেন্ট শর্ট থাকে, শর্ট মিনস ধরেন কিছু ডকুমেন্ট থাকে যেটা কোথাও নেওয়া যায় না, যেমন থাকে না যে বাসার দলিল, তো এটা আপনি সব জায়গায় ক্যারি করতে পারবেন না। তো ওইটার নোটারাইজ কপিটাকে ওরা অরিজিনাল মনে করে। তো আমি যেটা করছিলাম যে আমার এই টাইপের যে ডকুমেন্ট গুলো ছিল ওগুলারে আমি নোটারাইজ করে নোটারাইজের একটা ফটোকপি করেছিলাম। ওই ফটোকপি সেটটা পুরাটাই ক্যাম্পাস সরি ফ্রেন্ডস এম্বাসি রেখে দিয়েছিল। তো আপনাকে প্রথমত নোটারি করতে হবে বেসিক কিছু জিনিস, যেমন যদি কোনো ভাইকেও হচ্ছে কোনো ডিট টিট অথবা কোনো দলিল টলিল দিচ্ছেন না, তাইলে তো নোটারাইজের আমার কি দেওয়া উচিত? আপনি তো বলছিলেন যে একজন লয়ার ধরে যে টোটাল ইনকাম তো সোর্সটা এর কই থেকে বেশি কি আর আসছে। কিছু না। সেইটা যখন আপনি ফিনান্সিয়াল এফিডেভিট করবেন তখন আপনার লয়ার আপনার যে যে ডকুমেন্ট গুলা তার নোটারাইজ করা প্রয়োজন সে সেটা করে দিবে। তো therefore আপনি স্পেসিফিক কোনো ডকুমেন্ট আপনি বলবো আমি এখন আপনাকে বলে দিতে পারবো না যে এটা নোটারাইজ করতে হবে, সেটা আপনার লয়ার বলে দিবে। তাছাড়া আর কোনো কিছু নোটারাইজ আসলে এখানে করতে হয় না, নোটারাইজ করার কিছু নাই। মুবিন ভাই, আপনার কেসটাতে মোস্ট প্রবাবলি নোটারির প্রয়োজন নাই, টিল নাও প্লেন হ্যাঁ যে ডকুমেন্টস গুলো আছে এটা দিয়ে আপনি প্রসিড করতে পারবেন। আই হোপ সো, যেহেতু আপনার প্রোফাইলটা আমি মোরলেস জানি আপনি শেয়ার করছিলেন, সো এই ব্যাপারে আপনি ইয়ে থাকেন। তো এই হচ্ছে এই এই পর্যন্ত আজকে। আমি আবারও ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পিকারদের, যারা তাদের মূল্যবান সময়গুলো আমাদের জন্য ব্যয় করছে। আর এর বাইরে হচ্ছে আমাদের যারা গেস্ট হিসাবে ছিলেন, আই হোপ যে আপনাদের কোয়েরি গুলার কিছুটা হলেও আমরা আনসার করতে পেরেছি। যদি এমন কোনো কোয়েরি থাকে এরপরে যে আজকে আপনারা আমাদের জিজ্ঞেস করতে পারেন নাই, বা হয়তো বা পরবর্তীতে রাইজ করছে, আপনারা কাইন্ডলি আমাদেরকে রিচ করতে পারবেন। আই হোপ এখানে সবার কাছে আমার কন্ট্যাক্ট আছে। সো আপনারা যে কোনো কোয়েরির ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ভলান্টিয়ারিংলি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদের জন্য আমরা ওয়েট করি, যারা অলরেডি প্রসিডিউরে আছেন আমরা আপনাদেরকে ওয়েলকাম করবো ইনশাল্লাহ, আপনাদেরকে রিসিভ করে নিব যদি সবকিছু স্মুথলি যায়। আশা করি প্রথম দেখাটা আমাদের সাথেই হবে। তো প্যারিসেগলেরও আছে 2 জন। আর এর বাইরে যারা ভবিষ্যতে অ্যাপ্লাই করার প্ল্যান করতেছেন, আপনাদের জন্য আমরা অল দ্য বেস্ট, আমরা বেস্ট উইশেস গুলা আমাদের পক্ষ থেকে জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আমরা আমাদের আজকের এই সেশনটা এখানে শেষ করতে যাচ্ছি।
আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। আমি জাহিদ ভাইকে ধন্যবাদ দেই, রাকিবুল হাসান ভাইকে ধন্যবাদ দেই, আব্দুল্লাহ আল মাসুম ভাইকে ধন্যবাদ দেই আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমাদের কাছে। পরের পার্টিসিপেন্টরা হয়তো জাস্ট শুনেন নাই, ওয়ান লাইনে জাস্ট বলার জন্য, জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য যারা পরবর্তী জয়েন করছেন। জাহিদুল হক ভাই হচ্ছে ক্যাম্পাস ওয়ান স্কলার, উনি মাস্টার সেকেন্ড ইয়ার মাস্টার্স শেষ করেছেন। হাসান মাহমুদুল রাকিব উনি খেতে ইউনিভার্সিটিতে মাস্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আব্দুল্লাহ আল মাসুম ভাই উনি সেকেন্ড ইয়ার পিএইচডি স্টুডেন্ট, ইনস্টিটিউট অফ ফিজিক্যাল কেমিস্ট্রি, ইউনিভার্সিটি পাইসাকলে। আমি মিহসান তামিম, আমি ফার্স্ট ইয়ার পিএইচডি স্টুডেন্ট, অ্যাটমিক এনার্জি কমিশন ফ্রান্স, ল্যাবরেটরি অফ ডাইনামিক ইন্টারাকশন লেজার। আপনাদের সাথে পরিচিত হয়ে আমরা অনেক বেশি খুশি হয়েছি। আমরা আপনাদের জন্য শুভকামনা জানাই। আমরা আমাদের আজকের সেশনটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা। সবার জন্য অনেক শুভকামনা রইলো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।